পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ প্রশাসন পুলিশ ডিপার্টমেন্টের অফিসারদের মধ্যে ক্রমাগত বেড়ে চলা মানসিক অবসাদ নিয়ে বেশ চিন্তিত। পুলিশ অফিসারদের মধ্যে অতিরিক্ত ডিউটির বোঝা, সময়ের চেয়ে অনেক বেশি পরিমাণে কাজের চাপ এবং পরিবারকে সময় না দিতে পারার ক্ষোভ দিনে দিনে বাড়ছে। একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার, ইন্সপেক্টর বা সাধারণ পুলিশ কর্মী কখনোই নির্ধারিত সময়ের মধ্যে কাজ সেরে বাড়িতে ফিরতে পারেন না। পরিবারের বেশিরভাগ অনুষ্ঠান, অর্থাৎ আত্মীয় স্বজনের বিয়ে, জন্মদিন, ছেলেমেয়ের স্কুলের অনুষ্ঠান, কেউ অসুস্থ হলে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া এবং পরিবারকে সঙ্গে নিয়ে বেড়াতে যাওয়া, এই সমস্ত কিছু থেকে তাঁরা বঞ্চিত। এতে পরিবারের লোকজনের সঙ্গে দূরত্বও তৈরি হয় সেই অফিসারটির। কেউ বুঝতেই পারেন না পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করা অফিসার বা ইন্সপেক্টরটির নিজের হাতে কিছুই থাকে না। তারা অপারগ। দিন দিন এদের অনেকের মধ্যেই কাজের প্রতি অনীহা, অবসাদ এবং চাকরিতে না আসার ইচ্ছে তৈরি হচ্ছে। সেজন্য ওপর মহল নিজেদের মধ্যে এই বিষয়ে আলোচনা করে সর্বসম্মতিক্রমে একটা উপায় বের করেছে। দেশের অন্যান্য বেশ কিছু রাজ্যের সঙ্গে আলোচনা এবং বৈঠকে তারা এই সিদ্ধান্তে এসেছে যে বছরে একবার তারা ছুটি নিয়ে ঘুরতে যাবে। পাহাড়, সমুদ্র, সমতল, যেখানে খুশি। এই বেড়াতে যাওয়ার খরচের 50% দেবে ডিপার্টমেন্ট এবং এই বেড়াতে যাওয়াটা বাধ্যতামূলক। বাকি সারা বছরের অন্য ছুটি নেওয়া আলাদা। অফিসারদের পদ অনুযায়ী জায়গা নির্বাচন করা হবে। বেশ কয়েকটা অপশন দেওয়া হবে প্রত্যেককেই, তার মধ্যে থেকেই বেছে নিতে হবে। আর সারা বছরে ছুটির সংখ্যা বাড়ানো হবে। অবশ্য সেটা পরবর্তীতে চিন্তা করে জানানো হবে। আর এই বেড়াতে যাওয়ার ক্ষেত্রে পরিবার, কলিগ অথবা বন্ধুবান্ধব যে কোনো কাউকে সঙ্গে নিয়ে যেতে পারেন সংশ্লিষ্ট অফিসার। এই সিদ্ধান্ত কাল সকাল থেকেই কার্যকর করা হচ্ছে। হোয়াটসঅ্যাপে ডিএসপিস অফ ওয়েস্ট বেঙ্গল গ্রুপে গত বুধবার দিন আসা নিউজ হেডলাইনটা মন দিয়ে দেখছিল রেশমি। তারপরেও এই বিষয়ে অসংখ্য খবর বেরিয়েছে। রাজ্য পুলিশের ডিজি আনওয়ার হোসেন একটি প্রেস মিটিংয়ে বললেন, অন্যান্য রাজ্যের পুলিশ কর্মীরাও এই সুযোগ পাবেন। সেই সব রাজ্য থেকে পুলিশ অফিসাররা এলে এই রাজ্যের নির্দিষ্ট হোটেলগুলো যেমন বিশেষ ছাড় দেবে, তেমনি আমাদের রাজ্যের পুলিশ অফিসাররাও অন্য রাজ্যে গেলে তেমনই ছাড় পাবেন। এটা একটা জয়েন্ট ভেঞ্চার। মুখে আলতো হাসির রেখা নিয়েই মোবাইলটা টেবিলে রাখল রেশমি। আর সঙ্গে সঙ্গেই বেজে উঠল ফোন। সংকল্প কলে। নিশ্চয়ই এই নিউজটা দেখেই ফোন করেছে। ম্যাডাম রেশমি বসু, আপনারই তো দেশের গর্ব, রক্ষাকর্তা। আপনাদের এই সুযোগ সুবিধা দেওয়া হবে না তো কি প্রশাসনের আমলাদের দেওয়া হবে? হ্যাঁ, ওরা আবার কেউ একটা হলো নাকি? আপনারা কোনো সুযোগ সুবিধা পান না বলছেন? তবে আহা, আমি কি বলেছি যে পাই না? তবে এইরকম একটা জঘন্য রকমের ভালো জিনিস আমাদের দিল না, মানেটা কি? হ্যাঁ, প্রশাসন শুধু পুলিশ ডিপার্টমেন্টের এই খবরটাই তেলে বেগুনে জ্বলে উঠেছে। কি শব্দ পাচ্ছ না? সবে ফুটন্ত গরম তেলে বেগুনগুলো ছাড়লাম যে। খুব হিংসা হচ্ছে, তাই না? হিংসে মানে? পুড়ে গেল বেগুনগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সে না হয় আপনাদের জন্য আমি প্রস্তাব রাখবো যে প্রশাসনও যেন এর মধ্যে ইনক্লুডেড হয়। বিশেষ করে সংকল্প চট্টোপাধ্যায়, সিনিয়র ডেপুটি কালেক্টর। কবে রাম রাজা হবে তারপর বনে গিয়ে কলমি শাক তুলে আনবে, সে তো অনেক দেরি হয়ে যাবে। সংকল্প চট্টোপাধ্যায়ের মতো এরকম লাখে লাখে সংকল্প তৈরি হয়ে যাবে ততদিনে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, কলমি শাক জঙ্গলে বা বনে হয় না, জলা জায়গায় হয়। এটাও জানেন না? আরে ওই হলো আর কি। বাই দ্য ওয়ে, আজ সন্ধ্যেতে এক কাপ কফি হোক। বর্ষার দিনে কফি না হলে জমে না, ঠিক বুঝলে তো? কলমি শাকের পকৌড়া পাওয়া যাবে কিনা তাও না হয় খুঁজে দেখা যাবে। কি বলো? আজ সন্ধ্যেতে? এই এই না বলবে না কিন্তু। এমনিতেই বেগুনটা পুড়ে গেছে, রাতের খাবার কিচ্ছু নেই। এবার কিন্তু কড়াইটা জাস্ট বাস্ট করবে। বেশ, কোথায় আসতে হবে? একটা বেশ সুন্দর ক্যাফে খুলেছে বাবুপাড়াতে। ওটার ইন্টেরিয়রটা দারুণ লেগেছে আমার। ওখানে যাই? অ্যাজ ইউ উইশ। আপনি তো আবার এইসব রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া নিয়ে অবসেসড, সব খোঁজ রাখেন।
পিএইচডি করে ফেলেছেন এগুলো নিয়ে। রাখতে হয়, নয়তো পিছিয়ে পড়তে হয় ম্যাডাম। এই তোমার মতো কয়েকজনকে খুশি রাখতে গেলে এইসব ক্যাফেটেরিয়ার খোঁজ না নিলে চলবে? হ্যাঁ, তা আমার মতো আর কতজনকে খুশি করতে হয় আপনাকে? বাই দ্য ওয়ে, অন্যরা খুশি হলেও হতে পারে, আমার ভালো লাগা অন্যখানে। বেশ, তা তুমি কিসে খুশি হও ম্যাডাম? এই অদমের কি সেটা জানার অধিকার আছে? না, তেমন কিছুই না। আমার আসলে প্রকৃতি পছন্দ, খোলা আকাশ, এই নর্থ বেঙ্গলের পাহাড়ি নদীগুলো যা আগে কখনো দেখিনি, আর কোনো অখ্যাত গ্রামের চায়ের দোকানের একপাশে লণ্ঠনের আলোয় চপ ভাজছে একজন দোকানদার, সেই দোকানের আলুর চপ আর চা। আরে ভার্মে যায় ক্যাফেটেরিয়া, আমারও এমন পছন্দ। যদিও ছোটবেলা এগুলোর মধ্যেই কেটেছে আমার, কিন্তু তোমার জন্য এটাই হোক। আচ্ছা, পরে কথা বলছি, এসপি সাহেব ফোন করছেন অন্য ফোনে, রাখছি। স্যার, রেশমি আজ বিকেলে একবার দেখা করে যেও, কথা আছে। ওকে স্যার। কলকাতায় বাইপাসের ধারের বহুতল আবাসন দিগন্তর 20 তলার অ্যাপার্টমেন্টের বাইরে নেম প্লেটে লেখা রয়েছে মিস্টার বরুণ ত্যাগী অ্যান্ড মিসেস সন্ধ্যা ত্যাগী। কর্পোরেট হাউসের HR ডিপার্টমেন্টে বিরাট পোস্ট হোল্ড করেন বরুণ। দিগন্ত ছাড়াও কলকাতায় তার আরও একটি ফ্ল্যাট রয়েছে, দুটোই এলাহিভাবে সাজানো। দিগন্তর ফ্ল্যাটটির ভেতরটা দেখলে মাথা ঘুরিয়ে যাবার উপক্রম। এক একটা ঘরে এক এক রকমভাবে সাজানো, দেওয়ালের সঙ্গে মিলিয়ে ঘরের পর্দা, বেড কভার, কুশন কভার। প্রত্যেক ঘরের সিলিংয়ে সূক্ষ্ম কারুকাজ করা ঝাড়বাতি ঝুলছে। দেওয়ালের উপর নামি দামি শিল্পীদের আঁকা ছবি। ব্যালকনি জুড়ে অসংখ্য ফুল গাছ, পাতাবাহার, অর্কিড ইত্যাদি। এত সুন্দরভাবে ঘর সাজানোর আরও একটি কারণ হলো বরুণের স্ত্রী নিজে একজন ইন্টেরিয়ার ডিজাইনার। মাঝে মধ্যেই ঘরের ডিজাইন পাল্টে ফেলে সন্ধ্যা। এটা ওর পেশা তো বটেই, তার চেয়েও বেশি এক প্রকার নেশা। দিনের বেশিরভাগ সময় ঘর সাজানোর ওপরেই সময় দেয় ও। কিন্তু এত সুন্দর ঘর বাড়ি হলেও একটাই দুঃখ ওর জীবনে রয়েছে। বেশ বছর বিয়ে হওয়া সত্ত্বেও ওদের বাবা মা হওয়ার সৌভাগ্য এখনো হয়নি। এত বড় বাড়িটা প্রায় খাঁ খাঁ করে। বরুণ মাঝে মাঝে অফিসিয়াল ট্যুরে এদিক ওদিক যায়। মাসে 30 দিনের মধ্যে 15 দিনই বাইরে থাকে। সন্ধ্যার আগে খুব একা একা লাগত, তাই এখন সেও ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের পেশাটাকে সিরিয়াসলি নিয়েছে। কলকাতায় ওর বেশ কিছু ক্লায়েন্টও তৈরি হয়েছে। তাছাড়া বন্ধু বান্ধবের সোর্স মারফত অন্য রাজ্যেও একটা ক্লায়েন্ট বেস তৈরি করেছে সন্ধ্যা। এখন সেও মাঝে মাঝে বাইরে যায় ওর প্রফেশনের স্বার্থে। সন্তান না থাকার দুঃখ একটু হলেও কমেছে সন্ধ্যার। বরুণের আজ বাইরে যাওয়া। বিকেল 3:15 ফ্লাইটে ও গোয়া যাচ্ছে ওর এক অফিসিয়াল কনফারেন্সের জন্য। বরুণের লাগেজ প্যাক হয়ে গিয়েছে। শেষ সময়ের তোড়জোড় চলছে শুধু। You are leaving me alone again. और फिर मैं क्या करूं बताओ? আমার কাজটাই তো এমন, চাকরি না করলে খাবো কি? সন্ধ্যাকে জড়িয়ে ধরে বরুণ ওর মাথায় আলতো করে একটা চুমু খেয়ে বলে, ध्यान से रहना, दरवाजा ठीक से बंद करना, समझी? আমার সুন্দরী বউটাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যায় তাহলে কি হবে? আর এসব বলতে হবে না, তোমার দেরি হয়ে যাচ্ছে। ফ্লাইট মিস করে গেলে কিন্তু আমি জানি না। फिर मुझे मत बोलना कि मेरे लिए ये सब हुआ। ওকে মিসেস ত্যাগী, সি ইউ সুন, টেক কেয়ার। বরুণ চলে গেল ঘর থেকে। সন্ধ্যা তাকিয়ে থাকে ব্যালকনি থেকে নিচে। এখান থেকে গাড়ি বের হতে দেখা যায়। খুব ছোট্ট দেখা গেলেও ও তাকিয়েই থাকে। গাড়ি রাস্তায় মিলিয়ে গেলে ও ঘরে চলে আসে। ড্রাইভার সত্যলাল বরুণের বহু দিনের লোক। মাঝে বয়সী বিহারি লোকটা মালিকের ভীষণ অনুগত। একটাই মাত্র সুটকেস গাড়ির পিছন থেকে নামিয়ে একটু এগিয়ে দিল মালিককে। এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে ঢোকার আগে পর্যন্ত বিপাশা ম্যাডামও চলে এসেছে। দুজন একে অপরকে আলিঙ্গন করল দেখতে পাচ্ছে সত্যলাল। ওদের ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল।
বিগত 2 বছর ধরে ওর মালিক আর বিপাশা ম্যাডাম প্রেম করছে। মালিক যেখানেই যান বিপাশা ম্যাডাম সঙ্গে যায়। কদিন একসঙ্গে থেকে ফিরে এসে আবার যে যার বাড়ি চলে যায়। সবসময় হয়তো মালিক অফিসের কাজে যায় না, এটা সত্যলাল খুব বুঝতে পারে। বিপাশা ম্যাডামের ফ্যামিলি আছে কিনা তাও জানে না, জানার কথাও নয়। হাজব্যান্ডকে নিয়ে তো আর মালিকের সঙ্গে দেখা করতে আসবে না। মালিক ওকে বিশ্বাস করে খুব। সেই প্রথমবার যখন বিপাশা ম্যাডামকে গাড়িতে তুলেছিল, সত্যলাল ওদের হাত ধরে থাকা দেখেই বুঝতে পেরেছিল যে মালিকের এই মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। লুকিং গ্লাস দিয়ে সব দেখা যাচ্ছিল গাড়ির পেছনে ওরা কি করছে। বিপাশা ম্যাডামকে পার্ক স্ট্রিটের একটা বিউটি পার্লারে ছেড়ে দিয়ে মালিক বলেছিল, সন্ধ্যা কো কুছ नहीं बताना सत्य। সত্যলাল ঘাড় নেড়েছিল। আর কোনোদিনও ওর মুখ থেকে এই সম্পর্কের ব্যাপারে কোনো রকম কথা বেরোবি না, সে ব্যাপারে মালিক নিশ্চিত ছিল। মালকিন খুব ভালো মনের মানুষ। সত্যলালের খবর নেয় সব সময়, ওর বাড়ির খবর নেয়। মাঝি, বউ আর বাচ্চাদের জন্য জামা কাপড়, মিষ্টিও কিনে পাঠায়। নিজেদের বাচ্চা কাচ্চা নেই তো, তাই অন্যের বাচ্চার জন্য মন খুলে খরচা করে। মালকিনকে কখনো রাগ করতে দেখেনি সত্য, সবসময় হাসি মুখে থাকে। মালিকও ভালো, কিন্তু খুব রকচটা। যখন তখন রেগে যায়, গালিগালাজও করে যাকে তাকে। সত্যকেও করতো প্রথম দিকে, কিন্তু ও সব মানিয়ে নিয়েছে। সহ্য করেছিল বলেই এত বছর টিকে আছে। অন্য কেউ হলে থাকতে পারতো না। আসলে মুখ খোলে না বলেই সব কিছু ঠিকঠাক চলছে। ওর আর কি, নিজের সংসারটা ভালো মতন চলা দিয়েই কথা। মালিক যে মালকিনের সামনে ভালো ব্যবহার করে কিন্তু তার পিঠ পিছে মালকিনকে ঠকাচ্ছে, এটা একদম ঠিক না। মালকিনের জন্য খুব খারাপ লাগে ওর। আসলে এসব বড় বড় লোকদের ব্যাপার, ওরা নিজেরাই বুঝে নিক। ওর এসবের মধ্যে পড়ে কোনো লাভ নেই। সত্য দেখল আকাশে মেঘ ঘন হয়ে আসছে, বৃষ্টি আসবে যে কোনো মুহূর্তে। ফ্ল্যাটে গিয়ে গাড়ি ক্যারেজ করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ভুল করে ছাতা আনেনি আজকে। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনো শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ শিগগিরই করে ফেলুন। আসছে নতুন নতুন চমক। হিমি মিত্র রায়, প্রথম গল্প প্রকাশ উত্তরবঙ্গ সংবাদ। তারপর থেকে আনন্দবাজার পত্রিকা, সানন্দা, আনন্দমেলা, শুকতারা, নবকল্লোল, ফেমিনা, উত্তরবঙ্গ সংবাদের মতো বাণিজ্যিক এবং ছোট বড় মাঝারি বিভিন্ন পত্রপত্রিকায় লিখে চলেছেন। লেখিকার 3টি বই, সব গল্পই প্রেমের নয়। বজ্রকুহক, আরক্ত ভৈরব, অরণ্যে অন্তরীণ, এই সমস্ত পাঠক মহলে বেশ জনপ্রিয়। ছোট বড় সবার জন্যই কলম ধরতে ভালো লাগে লেখিকার। মূল ধারার গল্প এবং রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী সমানভাবে লিখে চলেছেন। লেখালেখির জন্য 2019 সালে পেয়েছেন চুনি কোটাল স্মৃতি সাহিত্য সম্মান। সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবের তরফ থেকে 2021 সালে পেয়েছেন সাহিত্য সম্মান। আজকের গল্পটি নেওয়া হয়েছে বুক ফার্ম থেকে প্রকাশিত বজ্রকুহক নামক বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প, হিমি মিত্র রায়ের কলমে বজ্রকুহক। জলপাইগুড়ি এসপি অফিস। বসো রেশমি, কি খাবে বলো, কফি না চা? থ্যাংক ইউ সো মাচ স্যার, কিছু খাবো না, আপনি নিন। একা একা ভালো লাগে নাকি? হ্যাঁ, অল্প খাও। দাঁড়াও। বেল দিয়ে মনোজকে ডাকিয়ে 2টো কফি বললেন এসপি সাহেব। স্যার, তাড়াতাড়ি ডেকে পাঠালেন যে আমায়, কোনো কেস নিশ্চয়ই? আমি জানতাম তুমি ঠিক এমন কিছুই ভাববে। কি ইমপ্রেশন তৈরি করে বসে আছি ভাবো। আরে অন্য কিছু হতে পারে না নাকি?
মুস্কো লোকটা কি সবসময় কেস নিয়ে পড়ে থাকবে? হ্যাঁ, না স্যার, আমি সেটা বলতে চাইনি। শোনো, ডিপার্টমেন্টের নতুন অর্ডার শুনেছ তো? ওই বেড়াতে যাওয়ার বিষয়টা? ইয়েস ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর সেজন্যই তোমাকে ডাকা। স্যার, আমায় কি করতে হবে? এই যে, কি আবার করবে? ঘুরতে যাবে, টিকিট পেয়ে যাবে পরশুর মধ্যে। কোথায় যাচ্ছ না যাচ্ছ সব আজ রাতের মধ্যে জেনে যাবে থ্রু মেল। ব্যাগ প্যাক করে ফেলো, শীতের দেশে হলে আরও আগে ইন্টিমেশন দেওয়া হবে। অ্যাকচুয়ালি স্যার, মানে সবাই কি একাই যাচ্ছে? আই মিন, সব বলছি। শোনো, তুমি তোমার ফ্যামিলির কেউ অথবা কোনো বন্ধু যে কারোর সঙ্গে যেতে পারো। ইভেন ইউ ক্যান ট্রাই ফর সোলো ট্রাভেল। আজকাল অনেকেই যাচ্ছে দেখি। আচ্ছা বলো তো, একা ঘুরে কোনো মজা আছে নাকি? স্যার, আমাকে একটু ভাবতে সময় দিন। আইল গেট ব্যাক টু ইউ, আমি জানাচ্ছি। সে তুমি ভাবো, কিন্তু যা করার আজকের মধ্যেই জানাবে বিফোর 9 PM। যে যাচ্ছে এবং তোমার দুজনেরই ডিটেলস লাগবে টিকিট এবং হোটেল বুকিংয়ের জন্য। চলো, হ্যাভ এ নাইস ট্রিপ। থ্যাঙ্কস স্যার, কিন্তু আপনি যাচ্ছেন না? যাচ্ছি তো। তোমার ম্যাডামকে নিয়ে কতদিন বের হওয়া হয় না জানো? সে তো একেবারে খেপে ভুম। এই চান্স কি সহজে কেউ ছাড়বে বলে মনে হয় তোমার? কেউ ছাড়বে না। আমি পরশু যাচ্ছি। আরে তাই তো তোমাদেরগুলো তাড়াতাড়ি মিটিয়ে দিচ্ছি। আবার রোস্টার করতে হবে তো। আমরা যখন থাকবো না সে সময় অন্য কারা কারা দায়িত্বে থাকবে সেটাও তো দেখতে হচ্ছে। আচ্ছা, তেমন হলে না হয় আমি দেখে নিচ্ছি। আপনি ঘুরে আসুন, তারপর না হয় যাওয়া যাবে। নো, একদম না। তুমি বললে শুনবো না। কোনো ছুটি নাও না, শুধু কাজ করলে হবে। আরে বাবা, মানছি ইউ আর অ্যান ওবিডিয়েন্ট অফিসার। সবাই তোমার প্রশংসা করে, বলে যে তুমি কাজ ছাড়া থাকতে পারো না। কিন্তু তাই বলে একেবারেই নিজেকে সময় দেবে না? না 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 না, দিস ইজ নট ফেয়ার। এবারে তোমার কোনো কথা শোনা যাবে না। দিস ইজ অ্যান অর্ডার, রেশমি। ঠিক আছে স্যার, আমি আজকের মধ্যেই সব ডিটেলস আপনাকে দিচ্ছি। ভেরি গুড। পরদিন রেশমির বাংলো, রাত 11টা। একা যাবি মানে? ব্লুটুথ এয়ারপড কানে দিয়ে ব্যাগ প্যাক করছে রেশমি, আর মার সঙ্গে ফোনে কথা বলছে। দোকানটা পাবো না তাই মা? তোদের এসপি সাহেবের সাথে আমাকে কথা বলা, যা বলবে তাই নাকি? উনি তোকে পাঠানোর কে? আমার সঙ্গে কথা না বলেই উনি কিভাবে ঠিক করে ফেলতে পারেন? অদ্ভুত কথা বলো মা। উনি তোমায় কোথা থেকে পাবেন যে বলবেন? আর এখন সোলো ট্রাভেল সবাই করে, নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ানো যায়। আশ্চর্য। কি ট্রাভেল বললি? স্লো ট্রাভেল? স্লো ট্রাভেল আবার কি জিনিস? তাই আস্তে আস্তে ট্রাভেল খায় নাকি মাথায় দেয়? মা প্লিজ, তুমি এসব উল্টোপাল্টা কথা বলো না তো। আমার প্যাকিং কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে। সোলো ট্রাভেল মানে একা একা যাওয়া, নিজের মতো আনন্দ করে আসা, কারোর সঙ্গে অ্যাডজাস্ট করার কোনো ব্যাপার নেই, বুঝেছো? হ্যাঁ, কি বললি? একা যায়? তোর বাবা শুনলে না? বাবা শুনলে কিছু বলবে না মা, উল্টে আরো খুশি হবে। বাবাকে দিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা একদম করো না প্লিজ। আউচ! কি হলো রে, চেঁচালি কেন? তোমার এসব কথা শুনে আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে। উফ বাপরে, টেবিলের কোণটা দিয়ে ধাক্কা খেলাম, কি জোর! উফ! ও ঘর থেকে মালতী ছুটে এলো। কি হলো দিদি? কিছু না, কফি দে তাড়াতাড়ি। এখন কফি খাবে? রাতের খাবার? তুই দে তো। মালতী ছুটল রান্নাঘরে। এই যদি ঠিক সময় বিয়েটা করে নিতিস তাহলে কি সুন্দর দুজনে মিলে যেতে পারতিস। তাই না? আচ্ছা মা, আজকে যদি আমি বিয়ে করে ফেলি কেমন হয়? চটমাংনি পট বিহা, তাহলে কালই যেতে পারবো, কি বলো? আমি তো সংকল্প করেই নিয়েছি, সামনের বছরই তোর বিয়ে দেব। নয়তো এইসব স্লো নাকি সব ট্রাভেল করে করে তোর স্বভাব উচ্ছন্নে যাবে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার ফোনটা রাখার জন্য কি নেবে বলো? আমি ফোন রাখছি, তোর সাথে কথা বলাই বৃথা। গুড নাইট মা, কাল পৌঁছে ফোন করব। মালতী এসে কফি দিয়ে গেল। ব্যাগপত্তর ওভাবেই খোলা অবস্থায় রেখে বারান্দায় গিয়ে বসল রেশমি। রাত 11টা। মোটামুটি জামাকাপড় গোছানো হয়ে গিয়েছে প্রায়।
শেষ সময়ের কিছু জিনিস পরপর সাজিয়ে রাখছে ও। বাংলোর বাগানে রাত বাতির আলোয় বৃষ্টির ফোঁটাগুলো অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। অতটা জোর বৃষ্টিও হচ্ছে না। আরাম কেদারায় পিছন দিকে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে ফেলেও। সংকল্প দেখা করতে চেয়েছিল গতকাল বিকেলে, কিন্তু এসপি সাহেব ডেকে নেওয়ায় যেতে পারল না। আর আজ সারাদিনে অফিসিয়াল কিছু ফর্ম্যালিটিস এবং চার্জ বুঝিয়ে দেওয়া চলল। তারপর বাড়িতে এসে প্যাকিং করতে করতে ফোন করারও সময় পায়নি। কি ভাবলো কে জানে। এখন ফোন করে খবরটা দিতে হবে। টিকিট কাটার সময় কি সংকল্পকে একবার জানানো উচিত ছিল? আবার একটা লম্বা চুমুক দিয়ে মাথাটা পিছন দিকে এলিয়ে দিল ও। ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে পর্তুগিজরা তাদের ঔপনিবেশিক শাসন গড়ে তুলেছিল। আরব সাগরের তীরে অবস্থিত গোয়ার সঙ্গে দেশের অন্য রাজ্যগুলির কোথায় যেন একটা প্রচ্ছন্ন পার্থক্য রয়েছে। জলবায়ুর পার্থক্য তো আছেই, তাছাড়া এখানকার মানুষ যেন সব সময় উৎসবের আবহে চলে। সমুদ্র, পাহাড়, জঙ্গলের বৈচিত্র্যে ভরপুর নর্থ গোয়া থেকে সাউথ গোয়ার প্রতিটি অঞ্চল, যা বহু বছর ধরে পর্যটকদের পছন্দের তালিকায় পড়ে। দেশের মানুষজন তো রয়েইছে, বিদেশি পর্যটকরাও বারবার গোয়া আসতে ভালোবাসে। তাদের শীতকালীন অবসরের জায়গা ভারতবর্ষের গোয়া। বরুণের এটা কম করে 6 বার গোয়া আসা। প্রথমবার অফিসের কাজে, দ্বিতীয়বার নতুন বিয়ে করে সন্ধ্যাকে নিয়ে, আর পরের 4-5 বার বিপাশার সাথে। গত 2 বছরেই সব থেকে বেশি হয়েছে এখানে আসা। অনেকের মতো ওরও গোয়াই প্রথম পছন্দ। দেশের মধ্যে বিদেশের অনুভূতি পেতে চাইলে গোয়ার বিকল্প আর কোনো রাজ্যই হতে পারে না। নিজেদের মধ্যে একান্তে সময় কাটাতে চাইলে গোয়াই বিপাশারও প্রথম পছন্দ হয়ে উঠেছিল। অফিসিয়াল ট্যুরের নামে বরুণের সঙ্গে নিভৃতে কটা দিন কাটিয়ে যায় ও। ওরও অনেকটা বরুণের মতোই পারিবারিক জীবন। স্বামী একটু বেশি শান্ত, চুপচাপ, সবেতেই হ্যাঁ। বিপাশার থেকে বেশ খানিকটা বয়সের পার্থক্য হওয়ায় ওর সঙ্গে মনের মিলও এখন তলানিতে। নিস্তরঙ্গ পারিবারিক অভ্যাসের বদল চেয়েছিল বিপাশা। শরীরী সুখের একঘেয়েমিতে ক্লান্তও হয়ে পড়েছিল হয়তো। একমাত্র ছেলেকে হোস্টেলে দিয়েছে এই বছরই। অফিস বাড়ি করে বিধ্বস্ত ক্লান্ত বিপাশাকে কাঁধ দিয়েছিল ওর সল্টলেক অফিসের বস বরুণ। বিপাশার নিজের অফিস গড়িয়াতে, কাজের সুবাদে মাঝে মধ্যে সল্টলেকের অফিসে যেতে হতো ওর। বরুণও আসতো ওর অফিসে। হঠাৎ এই আসা যাওয়াটা বেড়ে যাওয়া শুরু হলো। বরুণ বেশি আসতো, তারপর বিপাশারও মনে হতে শুরু করে ওর নিজের মধ্যেকার পরিবর্তনটা। বরুণ সবসময় বিপাশার মনের কথা মন দিয়ে শুনত, সময় দিত যখন প্রয়োজন। ওর নিস্তরঙ্গ চুপচাপ জীবনে উত্তাল ঢেউ এনে দিয়েছিল বরুণ। প্রেমহীন জীবনকে উত্তেজিত করেছিল হাতের উপর হাতের ছোঁয়া দিয়ে। বরুণও ওর সন্তানহীন বিবাহিত জীবন নিয়ে ভীষণ ফ্রাস্ট্রেটেড। সন্ধ্যার দিনকে দিন অতিরিক্ত মাত্রায় পেছন পেছন থাকা, ঘন্টায় ঘন্টায় ফোন, ন্যাগিং স্বভাবে অতিষ্ঠ হয়ে যেত বরুণ। সারাক্ষণ বাড়িতে থাকলে সন্তান না হওয়া নিয়ে খিটমিট, এর ওকে দোষারোপ, এসব লেগেই থাকতো দুজনের। মাঝে মাঝে বরুণ সন্ধ্যার উপর রাগ করে বেরিয়ে যেত। অফিস থেকে লেট করে বাড়ি ফিরত ও। এমনই এক সন্ধিক্ষণে বরুণের সঙ্গে আলাপ হয় বিপাশার। বিপাশা মুখার্জি। দুজনের জীবনে কিছুর একটা অভাব ঘটেছিল, যা পূরণ হয়েছে দুজন দুজনের সান্নিধ্য পেয়ে। গোয়াতে বরুণের একমাত্র পছন্দের হোটেল মিরামার রিসর্ট। যতবার এসেছে এখানে থাকতেই পছন্দ করে ও। হোটেলের কর্মচারীরাও ওকে চেনে। এতবার আসে তাই খাতির যত্ন বাকিদের থেকে একটু বেশিই পায় বরুণ। রুম নাম্বার 321-এই থাকা পছন্দ করে বরুণরা। রুমের সঙ্গে লাগোয়া সুইমিং পুল, জাকুজি, তারপরেই রিসর্টের নিজস্ব সি বিচ। নীল জলরাশি, কখনো উত্তাল, কখনো শান্ত, অনেকটা ওর আর বিপাশার মতো। এভাবে আর কতদিন চলবে? সুইমিং পুলে একে অপরকে জড়িয়ে রয়েছে ওরা, আর সম্মুখে সমুদ্রের ঢেউয়ের আনাগোনা দেখছে। আকাশ বেশ মেঘলা,
বৃষ্টির সম্ভাবনা প্রবল। বর্ষার গোয়া আরও বেশি লাস্যময়ী, রোমাঞ্চকর। বরুণের কাঁধে মাথা রেখে বিপাশা জিজ্ঞেস করে, চোয়াল শক্ত হয় বরুণের? এই একই প্রশ্ন অসংখ্য বার করেছে বিপাশা। ঠেলে সরিয়ে দেয় ওকে। এনজয় করো না, ও টিপিক্যাল মহিলাদের মতো একই কথা। अरे भाई मुझे इरिटेट मत करो, हर वक्त एक ही बात, कब कब कब। शादी जरूरी नहीं है, ये बात तुम्हें समझ में क्यों नहीं आती? বেশ, তুমি শুধু আমার সঙ্গে এখানে এনজয় করার জন্য যে আসো, এটা তো আজ প্রমাণ হয়ে গেল। তবে यू डोंट, क्या तुम एंजॉय नहीं करती? পুল সাইডে রাখা গ্লাসের সোনালি তরল একবারে শেষ করে ফেলে বরুণ। সামনে বারের ওয়েটারকে ইশারায় হাত দিয়ে ডাকেও। বিপাশা চুপ হয়ে যায়। ও জানে বরুণের রাগ হলে ও সাংঘাতিক বাজে ব্যবহার করে। সোমেন ছুটে এলো। সোমেন এই রিসর্টের বেয়ারার কাজ করে। ও এখানে কাজের সন্ধানে এসেছিল এক সময়, তারপর ভালোবেসে এখানেই রয়ে গেছে। বরুণের সঙ্গে আস্তে আস্তে বিপাশাও ওর সবটা জানে এখন। সোমেন ছেলেটাও খুব ভালো, শান্ত, চুপচাপ কাজ করে যায়। এখানে এলে বরুণ ওর কথাই রিসেপশনে বলে রেখেছে, যাতে সোমেনই অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকে। সোমেনও বরুণের সমস্ত প্রয়োজনগুলো ভালো মতো জানে। এই কদিনে ওর কোনটা পছন্দ নয় ও বলার আগেই সোমেন বুঝে যায়। তাও সব সময় যে হয় তাও নয়। বরুণের মুড বুঝে চলতে হয় বেশিরভাগ। মাঝে মাঝেই অনেকের মতো ওর ওপরেও ছোটপাট করে কাজের ব্যাপারে একটু এদিক ওদিক হলেই। সোমেনদের অবশ্য এইসবে অভ্যেস থাকতে হয়। সবাই একরকম হয় না। ওদের ট্রেনিংয়ের সময় সেটাই বলা হয় যে সব সময় ভালো ব্যবহার করতে বোর্ডারের সঙ্গে। গেস্টরা ওদের ভগবান। ওরা আসে বলেই সোমেনদের মতো আরও অনেকের স্যালারি হয়। ওরা খেয়ে পড়ে থাকতে পারে। কবে থেকে বাড়ি যেতে পারে না ও। কলকাতার কাছে মধ্যমগ্রামে সোমেনের বাড়ি। কাজের খোঁজে এখানে এসে সেটেলড হয়ে গিয়েছে। ভালোবেসে ফেলেছে গোয়াকে। আসলে গোয়া জায়গাটাই এমন যে যে কেউ না ভালোবেসে থাকতেই পারে না। কলকাতার প্রতি ওর খুব টান, তাই কলকাতা থেকে কেউ এলে ওর বড় ভালো লাগে। নিজের জায়গাকে সহজে কি ভোলা যায়? ছুটি ছাটা বিশেষ পায় না, পেলেও খুব অল্প দিনের জন্য। যাতায়াতের ভাড়া দিয়ে পয়সা উসুল হয় না, সেজন্য বহুদিন বাড়িও যায়নি সোমেন। বরুণের ইশারাতে সোমেন ছুটে এলো আর সঙ্গের খালি প্লেটটা নিয়ে গেল। পিপাসা উঠে গেল সুইমিং পুল থেকে। চেয়ারের উপর থেকে গাউনটা জড়িয়ে নিল হলুদ ফুল ছাপ সুইমস্যুটের ওপরে। ইতিমধ্যে মেঘ ভয়ঙ্করভাবে কালো করে এসেছে। আকাশে দেখা দিচ্ছে হালকা রূপলি রেখার ঝিলিক। বরুণের দিকে একবার তাকালো বিপাশা। দেখল সুইমিং পুলে গলা অব্দি ডুবে। ওর দিকে একবারও তাকালো না ঘুরে। 1 মিনিট দাঁড়িয়ে থাকলো বিপাশা, তারপর ঘুরে চলে গেল রুমের দিকে। অন্যান্য রুমের লাগোয়া পুল থেকেও তখন লোকজন উঠে যাওয়া শুরু করেছে। বিদ্যুতের হালকা ঝিলিকও যে কোনো মুহূর্তে বজ্রপাতে রূপান্তরিত হয়ে যেতেই পারে। বিপাশা যেতে যেতে ভাবতে থাকে অনেক কিছু। এভাবে দিনের পর দিন সম্পর্ক রাখার পরিণতি ঠিক কি? এভাবেই চলতে থাকবে সব কিছু? চোরের মতো দেখা করা, হোটেলে থাকা, নিজেদের শরীরের উত্তাপ নেওয়া ছাড়া কি আছে এই সম্পর্কটায়? বরুণের কাট কাট কথাবার্তাও সবসময় ভালো লাগে না ওর। শরীর সর্বস্ব জীবন কাটাতে কাটাতে ক্লান্তি ঘিরে ধরে বিপাশাকে। মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে এগুলো নিয়ে ভেবে। বরুণকে কখনোই এ ব্যাপারে সিরিয়াস হতে দেখেনিও। সন্ধ্যাকে ডিভোর্স দিয়ে ওর সঙ্গে নতুন করে সংসার পাততে একেবারেই আগ্রহ দেখে না বরুণের মধ্যে। বিরক্তি বিপাশারও লাগে। সবসময় ওর কথাই বা শুনতে হবে কেন? মনে হলো যেন দূরে কোথাও বেশ জোরে বাজ পড়ল একটা। কি জানি, আজকাল মনটাও কেমন বিক্ষিপ্ত হয়ে থাকে। বিপাশা যেন একটু চমকে গেল, তারপর কিছু একটা ভেবে এগিয়ে গেল ঘরের দিকে। গোয়া ডাবলিন এয়ারপোর্ট থেকে বাইরে গাড়ি দাঁড় করানো ছিল। বাইরে বেরিয়ে ওর নাম লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে একজনকে দেখে এগিয়ে গেল রেশমি। হোটেলেরই গাড়ি সম্ভবত, পুলিশের বোর্ড লাগানো। এমনটাইও জেনে এসেছে। ওর লাগেজ বলতে একটা হ্যান্ডব্যাগ আর একটা মাঝারি সাইজের ট্রলি। 6 দিনের ব্যাপার।
তবে রেশমির এতদিনের না পরা বেশ কিছু জামা কাপড় এবারে কাজে লাগবে আশা করা যায়। ইউনিফর্ম পরে পরে অন্য পোশাক পরার সময় এবং ইচ্ছে দুটোরই অভাব এখন। আলমারির বিভিন্ন খাঁজ থেকে একবেলার মধ্যে খুঁজে খুঁজে কটা জামা কাপড় বের করেছে অবশেষে। বেশিরভাগটাই জিন্স, কার্গো এইসব। একখানা গাউন জাতীয় শর্ট ড্রেস পেয়েছে হঠাৎ। মিষ্টুরা আমেরিকা থেকে আসার সময় নিয়ে এসেছিল, ওটাও নিয়েছে ব্যাগে ভরে। মালতী ওকে জামা কাপড় গোছাতে দেখে বলল, দিদি, মাসিমা যে তোমার জন্য 2টা মুর্শিদাবাদের সিল্ক শাড়ি নিয়ে আসছিল বহরমপুর থেকে, ওই 2টা নাও, শাড়ি পরলে তোমাকে দারুণ লাগে। হেই, খেপলি কেন হঠাৎ? মাথাটা তো ঠিক ছিল বলেই তো জানতাম। কি যে বলো না দিদি, তোমাকে শাড়ি পরলে অনেক ভালো দেখায়, একেবারে কাজলের মতো। কি সব পরো তুমি, ওই জিন্সের প্যান্ট শার্ট। কার মতো? কার মতো? ওই যে ফিল্মের হিরোইন ছিল না, কাজল গো, কাজল। ও বাবা, ভালোই কথা শিখেছিস দেখছি। বাই দ্য ওয়ে, তোকে কে বললো রে যে মা আমার জন্য শাড়ি নিয়ে এসেছিল? তুই তো তখন ঘরে ছিলি না, কোথাও যেন একটা গিয়েছিলি, বাজার বা অন্য কোথাও, না তো দেশের বাড়ি, ঠিক মনে পড়ছে না। এই কেসটা কি বলতো? না মানে আসলে যা ভেবেছি, মহিলা কয়েক ঘন্টার মধ্যে ফোন করে তোকে দিয়ে আমাকে শাড়ি নেবার কথাও বলাচ্ছে, তাও আবার কি গোয়াতে পড়ার জন্য। হরিবল, জাস্ট রিডিকুলাস। হাসি পাচ্ছিল নিজের মনে মনে। জানলা দিয়ে বাইরে তাকাতে তাকাতে যাচ্ছে ও। এয়ারপোর্টে নেমে বাবাকে ফোন করে দিয়েছে। এত সুন্দর প্রকৃতি যে তাকিয়ে থাকতে থাকতে সময় কোথায় চলে যায়। পাশে দেখা যাচ্ছে জলাভূমি, তার উপর ম্যানগ্রোভের মতো উদ্ভিদ দাঁড়িয়ে রয়েছে। সুন্দরবনে যেমন থাকে ঠিক তেমন। আবার একটু বাদেই একটা ব্রিজের উপরে এসে পড়ল গাড়ি। ড্রাইভারের নাম অ্যান্টনি, মধ্যবয়সী একজন লোক। ওরা বহুদিন ধরেই গোয়ারই বাসিন্দা। আস্তে আস্তেই ওর সঙ্গে কিছু কথাবার্তা চালিয়ে নিয়েছে রেশমি। অ্যান্টনিজি বলল, मैडम ये जुआरी रिवर, शाम को यहीं पर सब क्रूज ना पार्टी करते हैं। বাঁ দিকে যেমনটা দেখালো ও, বহু ছোট বড় লঞ্চ দাঁড়িয়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। এগুলো বেশিরভাগই জেটির কাছাকাছির মধ্যে। সন্ধ্যাবেলা এরা সব যাত্রী বোঝাই হয়ে উঠবে। নদীতে চলতে চলতে এই দোতলা লঞ্চগুলো মোহনার কাছে এসে ফিরে যাবে আবার। লঞ্চের ডেকে স্থানীয় নৃত্যশিল্পীরা নৃত্য গীত পরিবেশন করে। গোয়ানিজ গানের সঙ্গে নৃত্যরত শিল্পীদের সঙ্গে নাচে পা মেলায় মহিলা পুরুষ যাত্রীদের অনেকেই। গোটা জিনিসটাই নাকি ভীষণ উপভোগ্য। গোয়াতে যারা ঘুরতে আসে তারা অবধারিত ক্রুজ পার্টিতে যায়। আচ্ছা, ওই ওই যেগুলো বড় বড় জাহাজের মতো একটু দূরে বা নদীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, সেগুলো কি? ওগুলো কোথায় যায়? वो मैडम कैसीनो है। রেশমি বুঝল এই ক্যাসিনোগুলোই হলো এমন এক জায়গা যেখানে খোলাখুলিভাবে জুয়া খেলা হয়। ভারত সরকার বলেছিল দেশের মাটিতে কখনো ক্যাসিনো খোলা যাবে না। তারপর কোনো এক ব্যক্তি সাংঘাতিক বুদ্ধি খাটিয়ে নদীর মধ্যে ক্যাসিনো খুলেছে, অর্থাৎ মাটিতে নয়, জলে। এখন গোয়াতে এই ক্যাসিনোগুলি রমরম করে চলছে, ফুর্তির ঠিকানা নেই। জুয়া খেলার প্রথম কয়েকটা ধাপে জিতে পরেরগুলোতে অবধারিত হারা, এই সমস্ত কিছু ক্যাসিনোতে হয়েই থাকে। এখন প্রচুর পর্যটকও ক্যাসিনোতে ঘুরতে যাচ্ছে। অ্যান্টনি জি আঙুল দিয়ে রেশমিকে ব্রিজের নিচে একটা দিকে তাকাতে বলল, कुछ दिन पहले यहाँ इस ब्रिज के नीचे एक खून हो गया। लड़की एक्ट्रेस थी और पॉलिटिशियन भी थी। अब नहीं गाड़ी में उसका लाश मिला। वो गोली चलने की वजह से गाड़ी के साथ ब्रिज के नीचे गिर गया। जानते हैं, पहले गोवा में ये सब नहीं चलता था। अब गोवा पहले जैसा नहीं रहा। ये खून मार दंगा लगा ही रहता है। খারাপ আবহাওয়ার জন্য রেশমিদের ফ্লাইটটা একটু দেরিতে এসেছে। 1 ঘন্টা পর কলকাতা থেকে ডিপার্চার ছিল ওদের। গোয়াতে নেমেই বৃষ্টি পেয়েছে। বৃষ্টি কম যদিও আকাশে মেঘের গর্জন আর রূপলি রেখার ঝলকটাই বেশি।
কথায় আছে না, যত না গর্জায় তার চেয়ে বেশি বর্ষায়। এয়ারপোর্ট থেকে ওদের রিসর্টটা 1.5 ঘন্টার রাস্তা। পুরো রাস্তাতে কোথাও বৃষ্টি, কোথাও একদম শুকনো, এইরকমই চলছিল। তবে হোটেলের দিকে যত এগোতে লাগলো, আকাশে মেঘের পরিমাণ কম বেশি একই রকম দেখা গেল। অ্যান্টনি যে মাঝখানে ওকে খাবার কথা বলেছিল, কিন্তু রেশমি থামতে না করেছে। ফ্লাইটেও একটা চিকেন স্যান্ডউইচ খেয়ে নিয়েছে, সঙ্গে ক্যাপাচিনো। একটা বাজার মতো এলাকায় গাড়ি ঢোকালো অ্যান্টনি জি। রং বেরঙের অসংখ্য দোকান, কোনোটা জামা কাপড়, সুইমস্যুট, কোথাও অলংকার, বাহারি ব্যাগ, খাবারের স্টল। প্রচুর দোকান আছে কাজু বাদামের। পশ্চিমবঙ্গে যেমন মুড়ি বিক্রি হয় বড় বড় প্যাকেটে, এখানে তেমন কাজু বাদামের প্যাকেট, নানা রকম কাজুর সম্ভার। প্রথমে ওগুলোকে যে কেউ দূর থেকে মুড়ি বলেই ভুল করতে পারে। আর আছে কাজু ফেনি, কাজু বাদাম থেকে উৎপাদিত লোকাল মদ বা ক্যাশিউ ফেনি। मैडम ये फेनी यहाँ का ट्रेडिशनल वाइन है, वो टूरिस्ट लोग ले जाते हैं अपने रिलेटिव्स को गिफ्ट देने के लिए ना। अच्छा, और वो क्या है অ্যান্টনি জি? একটা লম্বা মতন প্যাসেজে প্রচুর ছেলে মেয়ে ভিড় করে থাকতে দেখা গেল। কারো হাতে গিটার, কেউ গান গাইছে, কেউ আবার গানের মধ্যে কোমর দোলাচ্ছে হালকা বৃষ্টিতে ভিজে ভিজে। মেয়েগুলো চুলের মধ্যে রঙিন সুতো দিয়ে বেনি বেনি করে ঝুলানো, হাতে বিয়ারের বোতল। এখানে ওপেনলি মদ খাওয়ায় ছাড় রয়েছে। অন্য রাজ্যে যেমন পাড়ার মোড়ে মোড়ে চায়ের দোকান থাকে, গোয়াতে তেমন প্রতি মোড়ে মোড়ে মদের দোকান। চায়ের দোকান প্রচুর খুঁজলে তারপর মিলতে পারে, আবার নাও পারে। वो टैटू का शॉप है मैडम। ও বলার পর রেশমি দেখলো পাশ দিয়ে আসবার সময় ট্যাটু করানোর লাইন ওখানে। সেখানেই গান বাজনা করছে ছেলে মেয়েরা। रिसॉर्ट कितना दूर है यहाँ से? अभी सामने ही है मैडम, और 10-15 मिनट में पहुंच जाएंगे। ছোট বাজার মতো এলাকাটা থেকে বেরোতেই জনসমাগম ধীরে ধীরে হালকা হওয়া শুরু করলো। এমনিতেই আবহাওয়ার কারণে রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা, হালকা বিদ্যুৎ চমকাচ্ছে আর আকাশে কালো মেঘের ছড়াছড়ি। মেন রাস্তাটা থেকে এবার ডান দিকের একটা অপেক্ষাকৃত সরু রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিল অ্যান্টনি জি। মোড়ের মাথায় একটা খুব পুরনো চার্চের পাশ দিয়ে গলিতে ঢুকে যাওয়ার সময় ও বলল, आ गए रिसोर्ट मैडम, वो देखिए सामने। সামনে তাকাতেই দেখা গেল মিরামার রিসর্ট অ্যান্ড হোটেলস, ক্যালাঙ্গুটে। এইরকম লেখা বিরাট এক তোরণ। বিভিন্ন ফুল গাছের চাঁদোয়া দিয়ে ছায়া ঘিরে রয়েছে রিসর্টের তোরণটিকে। গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে দিল সিকিউরিটি। যদিও হোটেলেরই গাড়ি, তবুও নেমে নামধাম এন্ট্রি করালো অ্যান্টনি। সিকিউরিটির লোক দুজন ওকে কি যেন বলছে দেখতে পেল রেশমি। খাতায় সই করতে করতে অ্যান্টনি যে অবাক চোখে ওদের দিকে তাকালো মাথা তুলে। গাড়িতে বসে জানলা দিয়ে তখন আশেপাশে দেখছিল রেশমি। অ্যান্টনি যে বলল গাড়িতে পুলিশের কোনো ম্যাডাম আছেন, অন্য রাজ্য থেকে এসেছেন। ওদের নিজেদের কথা বলার ধরন দেখে রেশমি বুঝতে পারল ব্যাপারটা। সিকিউরিটির লোক দুজন স্যালুট করলো একটু এগিয়ে এসে। অ্যান্টনিকে গাড়ি নিয়ে এগিয়ে যেতে বলল। তারপর সবুজ ঘাসের মাঝখান দিয়ে পিচের রাস্তা, দুপাশে বিভিন্ন ছোট বড় মাঝারি গাছের সমাহার, ফুল ফল পাতাবাহার ইত্যাদি। বাহারি টবে নানা রঙের ফুল হয়ে রয়েছে। কিছু টব সাধারণ বাড়ির ছাদে রাখার টব নয়, বরং বলা যায় চওড়ায় বাথটবের সমান বা তারও বেশি, উচ্চতায় এক মানুষ সমান। ঝকঝকে তকতকে বাগান পেরিয়ে মেইন এন্ট্রান্স দিয়ে রিসেপশনের সামনে দাঁড় করালো অ্যান্টনি জি। গাড়ি থেকে নেমে পেছন থেকে লাগেজ নামিয়ে টেনে নিয়ে চলল সামনের দিকে। তার আগে অবশ্য দরজা খুলে দিয়েছিল গাড়ির। একটা জিনিস অদ্ভুত লাগছে রেশমির, এত বড় জায়গা, হোটেলটায় ঢোকার পর যত দূর চোখ যাচ্ছে তার মধ্যে কোনো মানুষ চোখে পড়ছে না, শুধু গেটের বাইরে সিকিউরিটির দুজন লোক ছাড়া। অবশ্য হতে পারে আবহাওয়া খারাপের জন্য সব ঘরে বসে রয়েছে। যেটুকু বৃষ্টি হচ্ছিল এখন তাও থেমে গেছে। তবে আকাশ জুড়ে কালো মেঘ রয়ে গিয়েছে। মাঝে মাঝে দূর থেকে মেঘের গর্জন আর ছিটে ফোটা বৃষ্টি ভেসে আসে। চারিদিকে সব যেন একটু বেশি থমথমে। একটা চলমান গাড়ি ব্রেক চাপলে যেমন থেমে যায় হঠাৎই, তেমনই যেন সব কিছু।
সব থেকে আশ্চর্যের বিষয়, কোথাও কোনো আওয়াজও শোনা যাচ্ছে না। পাখিগুলো কোনো এক নির্দিষ্ট কারণে তাদের কলতান বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে। শুধু এই নিস্তব্ধতা ভঙ্গ করে দূর থেকে ঢেউয়ের গর্জন শোনা যায় মৃদু মৃদু, পাড়ে এসে আছড়ে পড়ার শব্দ। অ্যান্টনিজি ওর ব্যাগটা নিয়ে রিসেপশনে গেল বটে, কিন্তু রিসেপশনের জায়গাটা পুরো ফাঁকা। বিরাট বড় ঘরটা চতুর্দিকে খোলা। ঘরের ভেতর চারপাশ দিয়ে দেওয়াল জুড়ে পুরোটাই বড় ছোট মাঝারি সোফা দিয়ে ভর্তি। সামনে টেবিল, সেখানে নিউজ পেপার খোলা অবস্থায় পড়ে রয়েছে। আধ খাওয়া কফি, চা এবং ফ্রুট জুসের গ্লাস এবং কাপ। রিসেপশন ডেস্কের ডেস্কটপগুলিও বন্ধ করা নেই। উইন্ডো খোলা, টেবিলে দুটো রেজিস্টারের খাতাও খোলা। তাকিয়ে দেখল রেশমি। মনে হচ্ছে কিছু একটা ঘটনা ঘটার খবর পেয়ে সবাই সব কিছু ফেলে চলে গেছে সেখানে। আশ্চর্য হওয়ার পর অ্যান্টনিজিকে সবেমাত্র জিজ্ঞেস করতে গেল ও যে সবাই কোথায় চলে গেল সব কিছু ফেলে, তখনই একটা গাড়ির আওয়াজ পেয়ে পিছনে ঘুরল ও। দেখল দুটো গাড়ি ঢুকছে, সামনে লেখা গোয়া পুলিশ। রেশমি সামনে এসে দাঁড়ালো। অ্যান্টনিজিও রেশমির কাছে চলে এলো লাগেজ টেনে টেনে। ম্যাডাম, কোই অ্যাক্সিডেন্ট হুয়া আন্দার? রেশমি তাকালো, কিন্তু কিছু বলল না ওকে, শুধু বলল, তুমি লাগেজটা সিকিউরিটির দায়িত্বে রেখে চলে যাও, বাকি আমি দেখছি। পুলিশের গাড়িগুলো সামনেই পার্ক করে অফিসাররা গাড়ি থেকে নেমে ভেতর দিকে হাঁটতে শুরু করলো। একজন সিকিউরিটি লোক গেটে রয়ে গেল, আর অপরজন ওদের পথ দেখাতে দেখাতে ভেতরে নিয়ে চলল। কিছুটা দূরত্ব মেনটেন করে রেশমিও চলল পিছন পেছন। কি হয়েছে সেটা তো দেখতেই হবে। বিরাট বড় প্রপার্টিটা প্রশস্ত জায়গা জুড়ে তৈরি করা। রিসর্টটিতে কটেজের মতো ছোট ছোট ঘর, কোথাও বা বৌদ্ধদের গুম্ফার মতো, অথবা কোনোটা দোতলা বাড়ি। টিলা মতন জায়গাটা দিয়ে উপরে উঠে হাঁটতে হাঁটতে কিছুটা গিয়ে দেখা গেল নির্দিষ্ট বাদামি আর লাল পোশাক পরে দুটি মেয়ে এদিকেই আসছে ভেতর থেকে। পুলিশ আসতে দেখে ওরা এক সাইড করে দাঁড়িয়ে গেল। পুলিশ চলে যাওয়ার পর ওরা আবার থমথমে মুখ করে এদিকে আসতে শুরু করলো। রেশমির দিকে তাকালো একবার, তারপর নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে বলতে চলে গেল। রেশমির ধারণা ওরা রিসেপশনিস্টই হবে। একটা মেয়ের হাতেও পেনও দেখেছে, সম্ভবত কিছু লিখছিল। তখনই কোনো ঘটনা ঘটার কথা শুনতে পেয়ে দৌড়ে চলে গেছে। দূর থেকেই দেখা যাচ্ছে সামনে অনেক লোকের ভিড় এবং কোলাহল। মনে হলো সমগ্র রিসর্টের যত পর্যটক রয়েছে সবাই এসে জড়ো হয়েছে একটি মাত্র জায়গায়, যেন এই নির্দিষ্ট জায়গায় কোনো খেলা দেখতে ভিড় জমেছে। পুলিশ আসতে দেখেই সবাই এদিক ওদিক জায়গা দেওয়া শুরু করলো। তাদের মধ্যে কয়েকজন স্যুট এবং ফর্মাল জামাকাপড় পরা লোক। সেই লোকগুলো পুলিশ ইন্সপেক্টরদের আঙুল দিয়ে দেখালো ওদিকে। তারপর ভিড় ফাঁকা করতে শুরু করলো। ওরা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রেশমিও ঢুকে গেল দলে। সামনেই দেখা যাচ্ছে সুইমিং পুল ঘিরে উদ্বিগ্ন জনতা। সবাই মূলত হোটেলের কর্মচারী এবং পর্যটক। কিছু বিদেশি পর্যটকও দেখা গেল চিন্তিত মুখ নিয়ে। ফাঁকা হতেই দেখা গেল একজন লোক সুইমিং পুলের কাঁধ অবধি ডুবে রয়েছে পাড়ের কাছে, হাত দুটো পুলের বাইরে বের করে মদের ক্লাস ধরা অবস্থায়। লোকটির অবস্থা দেখে তেমন কিছু বুঝতে না পারা গেলেও আশেপাশের উৎসুক জনতা দেখে মনে হচ্ছে লোকটি মৃত। এদিকে লোকটার বাঁ দিকটা দেখা যাচ্ছে শুধু, মুখটা সামনের দিকে ঘোরানো, যেখানে প্রচুর উৎসুক মানুষ ঝুঁকে পড়ে দেখে যাচ্ছে। এবার এদিকেও লোকজনকে সরিয়ে দিল পুলিশ। জল থেকে ওঠানো হলো বডি। পুলিশের সঙ্গে আসা ডুবুরি জল টেস্ট করে পুলে নেমে জল থেকে তুলল। রেশমি এখনো একটু দূর থেকে সব দেখে চলেছে, দেখা যাক কি হয়। জায়গাটা খালি করার দায়িত্বপ্রাপ্ত পুলিশের কনস্টেবলরা সবাইকে ওখান থেকে সরে যেতে বলার পর পর্যটকরা সবাই চলে গেল স্পট থেকে। ইন্সপেক্টর নিচু হয়ে বসে গ্লাভস পরে নাকের কাছে, মুখে, গলায় হাত টাত দিয়ে দেখছে। সম্ভবত মৃতের চোখের নিচে ঘাড়ের কোনো কোনো জায়গায় কালশিটে রয়েছে, ভালো করে দেখা যাচ্ছে না। ইন্সপেক্টর হোটেলের ম্যানেজারদের সামনে ডেকে নিয়ে
প্রশ্ন করা শুরু করলো। রেশমি এবার এগিয়ে এলো ওদের দিকে। ওকে দেখে দুজন কনস্টেবল এগিয়ে এসে আটকাতে গেল ওকে। রেশমি সঙ্গে সঙ্গে ওর আইডি কার্ড দেখিয়ে ওদের বলতেই ওরা ওকে যেতে দিয়ে দিল। ব্লু ডেনিম আর সাদা টি শার্টে রেশমিকে ওদের দিকে আসতে দেখে ঘুরে তাকালো ইন্সপেক্টর। রেশমি ওর আইডি কার্ড এগিয়ে দিয়ে নিজের পরিচয় দিয়ে বলল, If you don't mind, I want to stay here, just for curiosity. অ্যাবসলিউটলি ম্যাম, প্লিজ। ম্যানেজারকে রেশমি বলল, ওয়েল, আমি কলকাতা থেকে এসেছি। ওখানকার পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে গোয়া পুলিশের যে নতুন চুক্তি হয়েছে সেজন্য। দেখুন ম্যাম, আপনার মতো অফিসার প্রথম আমাদের রিসর্টে এলেন আর এসে এই অবস্থা দেখলেন। উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এক্ষুনি আপনার ব্যাগটা আপনার জন্য নির্দিষ্ট রুমে পৌঁছে দেওয়া হবে, আর বাকি ফর্মালিটিস আপনার রুমে গিয়ে করিয়ে নিয়ে আসা হবে। আমি নিজে দাঁড়িয়ে করিয়ে নিচ্ছি, ঠিক আছে? আপনি শুধু আপনার ওই কোনো আইডি প্রুফ আমাদের কাছে দিয়ে রাখুন, আমি বাকিটা বুঝে নিচ্ছি। আর আমি আপনাকে এটাও অ্যাসিওর করছি যে এখানে থাকতে আপনার খুব ভালো লাগবে। আমাদের বেস্ট সার্ভিস আমরা আপনার জন্য রাখবো ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। বলে রেশমি ওর আইডি দিয়ে নিশ্চিন্ত হয়ে গেল। ইন্সপেক্টর গনজাভেস টিপিক্যাল গোয়ানিজ চেহারার মানুষ, একেবারে রাফ অ্যান্ড টাফ লুক। গোফটার ভালোই আদর আপ্যায়ন হয় বেশ বোঝা যাচ্ছে। রেশমির থেকে সামান্যই বড় হবে বয়সে। এবার বললেন, আপনি যে এখানে আসছেন সেটার ইনফরমেশন আমাদের কাছে ছিল ম্যাম। আমরাও কদিন পরে এদিক ওদিক যাওয়া শুরু করব, তবে তার আগে আপনার যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটাও আমাদেরই দেখার কর্তব্য। অনেক ধন্যবাদ। আচ্ছা, মৃত ব্যক্তির ব্যাপারে কোনো ইনফরমেশন? দে আর ফ্রম কলকাতা ম্যাম। ও রিয়েলি? দে মানে আর কেউ আছে নাকি? ইয়েস ম্যাম, ওনার সঙ্গে একজন মহিলা আছেন। তিনি কোথায়? এই ঘটনা জানেন না? ওকে ডাকার জন্য ঘরে নক করা হচ্ছিল, অনেকক্ষণ হয়ে গিয়েছিল কিন্তু উনি দরজা খুলছিলেন না। তো তারপর হোটেলের এক্সট্রা কি দিয়ে ঘর খোলার পর দেখা যায় কি উনি বেডে শুয়ে আছেন, হাতে স্লিপিং পিলসের ওষুধের স্ট্রিপ। আত্মহত্যা করার চেষ্টা করেছেন উনি। ও গড, কি অবস্থা এখন তার? এখন গোয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলো আমরা আসার কয়েক মিনিট আগেই। আমাদের লোক ওখানে পৌঁছে গেছে আর এই রিসোর্টের 3 জন এমপ্লয়িও আছে সঙ্গে। বডি পর্যবেক্ষণ করে যেটুকু বোঝা গেল, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু। কালশিটেগুলো রক্ত জমে যাওয়ার, প্রচণ্ড শক লাগলে বা তড়িতাহত হলে এমন অবস্থা হতে পারে। আবার কিছুই নাও হতে পারে শরীরে। কারেন্টের তীব্রতার উপর নির্ভর করে শরীরে কোনো ছাপ থাকবে কি না। এতদিনের অভিজ্ঞতায় এইটুকুই বোঝা গেল। ইন্সপেক্টর গনজাভেস ম্যানেজারদের দিকে মুখ তুলে বলল, ওয়েদার আপডেটসে তো আজকে লাইটনিং আর থান্ডারস্টর্ম ছিল। আপনারা বোর্ডারদের পুলে নামতে দিলেন কি করে? হ্যাঁ, ऐसा कोई इंस्ट्रक्शन भी तो नहीं दिख रहा है। সাবধান করেননি কেন? এটা তো সব সময় বলাই থাকে স্যার, আমাদের কর্মীরাও বলে দেয়। বরুণজি তো আগেও এখানে বেশ কবার এসেছেন। তাছাড়া এটা রুম লাগোয়া সুইমিং পুল, সবাই তো ভেতরে আসে না স্যার, প্রাইভেসি মেনটেন করতে হয়। হতে পারে উনি উঠতেই যাচ্ছিলেন, এমন সময় বাজ পড়ে আর ওঠার মতো কন্ডিশন হয়তো ছিল না স্যার। এনকোয়ারি হবে, কারো গাফিলতি প্রুভড হলে আপনাদের কিন্তু মুশকিল আছে, আমি বলে দিলাম। বডি পাঠানো হলো পোস্টমর্টমের জন্য। রেশমি আগ বাড়িয়ে জিজ্ঞাসা করে ফেলল, প্রথমত পুলিশের কাজই এটা, দ্বিতীয়ত কলকাতার লোক বলে আরও বেশি জানতে ইচ্ছে করছে। চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটতে দেখলে চুপ করে বসে থাকা অসম্ভব ব্যাপার। কি করে বুঝতে পারলেন যে উনি মৃত? আমাদের রিসর্টের কর্মী খাবার দিতে এসে বুঝতে পারে কিছু একটা হয়েছে বরুণজি। ওই ড্রিঙ্কস আর স্ন্যাক সার্ভ করার দায়িত্বে ছিল। এদিকে ও এসে দেখে বুঝতে পারছিল না যে কি করবে, কারণ তখন লাইটনিং হচ্ছিল। খুব খুব ভয় পেয়ে গিয়ে দৌড়াতে দৌড়াতে ডাকতে আসে আশেপাশে সবাইকে। আমরা শোনা মাত্রই দৌড়ে আসি, কিন্তু তখন ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে কিছু একটা খারাপ ঘটেছে। এখানে সিসিটিভি ক্যামেরা কোথায় কোথায় আছে? সরি স্যার, এটা তো মানে ব্যক্তিগত রুম এরিয়া। এখানে সিসিটিভি লাগানো মানে বোর্ডারের প্রাইভেসি নষ্ট করা। ওই এমপ্লয়িকে ডাকুন, কথা বলতে হবে। একটু দূরে দাঁড়িয়েছিল কর্মীটি। ম্যানেজার হাত দিয়ে ইশারা করতেই তাড়াতাড়ি চলে এলো সামনে। ম্যানেজার ওকে দেখিয়ে বলল, ওই বরুণজিকে ওই অবস্থায় দেখে আমাদের ডাকতে যায়। চুপচাপ দাঁড়িয়ে থেকে রেশমি দেখছে
आपका नाम? सौमेन सर। अच्छा सौमेन, শুরু से बताओ क्या हुआ था। ও হিন্দিতে বলল, যার বাংলা করলের দাঁড়ায়। বরুণ স্যার আর ম্যাম দুজনেই অনেকক্ষণ থেকে পুলে ছিলেন আজকে। আমি ওদের ড্রিঙ্কস আর স্ন্যাক্স সার্ভ করার দায়িত্বে ছিলাম। আসলে স্যার এলে আমার কথাই রিসেপশনে বলে রাখতেন, আমি স্যার এলে অ্যাটেন্ড করতাম। আজকেও ওই দায়িত্বে আমি ছিলাম। আমাদের রিসোর্টে 3টি রুম আর লাগোয়া পুলগুলোর মাঝে একটা বার কাউন্টার। 321 নম্বর রুমের অ্যাটাচ সুইমিং পুলটা একদম ধারে। আমি স্যারদের সার্ভ করছিলাম। কিছুক্ষণ পর স্যার হাত বাড়িয়ে আমায় ডেকে নিচ্ছিলেন ড্রিঙ্কস শেষ হয়ে গেলে। দুজনেই ড্রিঙ্ক করছিল? শুধু স্যার ড্রিঙ্কস করছিলেন আর ম্যাম মকটেল নিয়েছিলেন। ঠিক আছে, उसके बाद? তারপর 3বার ড্রিঙ্কস সার্ভ করে আমি স্যারকে বললাম যে আকাশের অবস্থা ভালো নয় আর পুলে না থাকাই ভালো, উঠে পড়া উচিত এবার। কিন্তু স্যার আমার কথা শুনেও খুব একটা গুরুত্ব দিলেন না। আমি স্যারকে বললাম অন্যান্য পুলগুলো থেকেও সকলে উঠে যাচ্ছে, বিদ্যুৎ চমকালে পুলে থাকাটা একদম ঠিক নয়। কিন্তু স্যার শুনলেন না। স্যারের মুডটা মনে হয় সেই সময় খুব একটা ভালো ছিল না। ম্যামের সঙ্গে জোরে জোরে কথাও বলছিলেন। আসা যাওয়ার সময় মাঝে মাঝে আমার কানে আসছিল কথাগুলো। ম্যাম তারপর উঠে চলে গেলেন পুল থেকে। তারপর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ঘরে ঢুকে গেলেন। আমি অনেকবার রিকোয়েস্ট করার পর যখন স্যার উঠছিলেন না, তখন আমি ওখান থেকে চলে যাই। ভাবলাম একবার অফিসে ফোন করে জানিয়ে আসি। আমাদের বার কাউন্টারের দিকেই যাচ্ছিলাম, ইন্টারকম ওখানেই থাকে। আর তখনই কিছুটা যাওয়ার পর হঠাৎ বাজ পড়ে। আমি দৌড়ে ঘুরে আসি আবার। তখনই দেখি স্যার একটু কেঁপে গিয়ে কেমন যেন স্থির হয়ে গেলেন। আমি স্যার স্যার করে অনেকবার ডাকলাম, জানেন তো আমার খুব ভয় করতে শুরু করলো। বুঝতে পারছিলাম স্যারের কিছু একটা হয়েছে, কিন্তু জলে থাকায় হাত দিতে ভয় লাগলো, যদি কারেন্ট থাকে জলে। আর তখনই আমি দৌড়ে সবাইকে ডাকতে চলে যাই। সঙ্গের মহিলা কিছু জানতো না, তাই তো? হ্যাঁ স্যার, ম্যাম তো আগেই ঘরে চলে গিয়েছিলেন। ঠিক আছে, तुम जाओ, जरूरत पड़ने पर फिर से बुलाएंगे। ড্রিঙ্কসের গ্লাস এবং খাবারের প্লেটগুলো তুলে নেওয়া হলো টেস্টের জন্য। দুজন ট্রে হাতে নিয়ে এলো। সেখানে নানা রঙের ওয়েলকাম ড্রিঙ্কস রেশমিদের হাতে তুলে দিল ওরা। ম্যানেজার আবার বিগলিতভাবে ক্ষমা চাইল। ম্যাম, এবার একটু ফ্রেশ হয়ে নিন। আপনি আসার পর তো একটু রেস্ট না নিয়ে এখানে চলে এসেছেন। ম্যানেজারের ব্যাজে নাম দেখল রকি ফার্নান্দেজ। রেশমি ফার্নান্দেজকে আশ্বস্ত করে বলল যে চিন্তা করবেন না, আমি অতটাও ক্লান্ত নই। এই কেসটা কি হতে যাচ্ছে একবার না দেখলে এখান থেকে যাব না। ইন্সপেক্টরের নির্দেশে সুইমিং পুলটির 4টে ধার ঘিরে দেওয়া হলো। এদিক দিয়ে কাউকে যাতায়াত করতে বারণ করবার বোর্ডও ঝুলিয়ে দেওয়া হলো। সুইমিং পুলের বাঁ দিক দিয়ে ঘুরে 3 ধাপের ছোট সিঁড়ি দিয়ে ওরা উঠে এলো রুম নাম্বার 321-এর দিকে। রেশমির একটু অস্বস্তি তো হচ্ছেই। আসলে যতক্ষণ না জানা যাচ্ছে ব্যাপারটা ঠিক কি হয়েছে, ততক্ষণ ঘরে গিয়ে ভালো লাগবে না, মনটা এদিকেই পড়ে থাকবে। হোটেলে এসেই এরকম একটা ঘটনার সামনাসামনি হবে ভাবা যায়নি। শুধু ইলেকট্রিফাইড হওয়ার ঘটনাটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকলেও থাকতে পারে, কিন্তু সঙ্গের মহিলা ঘুমের ওষুধ কেন খেল? আত্মহত্যা করতে চাইছে গোয়ায় এসে? কলকাতা থেকে গোয়ায় এসে কি এমন ব্যাপার হলো? মহিলা কি ওর স্ত্রী না অন্য কেউ? ম্যানেজার উসখুস করছিল হাসপাতাল থেকে কোনো ফোন আসছে না কেন এই সব বলে। বারবার কথার মাঝে ফোন করছিল এদিক ওদিক। আসলে হোটেল রিসর্টে এমন ঘটনা মানে ঝামেলা তো বটেই, তার উপর একজন মৃত্যু। অন্যজনেরও যদি খুব খারাপ কিছু হয় তাহলে আরও আইনি ঝুট ঝামেলা হতে পারে। ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হয় এসব ক্ষেত্রে। একটু আগে মালিককে ফোন করে দেখেছিল রেশমি। ওদের সামনেই প্রচণ্ড ভয়ে ভয়ে কথা বলছিল ম্যানেজার। বলতে বলতেই ফোন এলো। হসপিটাল থেকে ফোন করেছে রিসর্টের লোক। হ্যালো ফ্রেডি, জলদি বাতাও ক্যা হুয়া? ওপাশ থেকে কেউ কিছু একটা বলল। ফার্নান্দেজ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সেটা শুনে। সে যিশুকে ধন্যবাদ দিয়ে ক্রুজ আঁকল বুকে। বিপাশা জি अभी डेंजरस पीरियड के बाहर है স্যার। এবার বোঝা যাবে উনি কেন এটা করলেন। ইন্সপেক্টর গোনজাভেসও হঠাৎ করে রেশমিকে বলে ফেললেন যে ওরাও চান রেশমি এই ইনভেস্টিগেশনে ওদের সঙ্গে থাকুক। যেহেতু ভিকটিম কলকাতা থেকে এসেছিল, ফলে যোগাযোগ করবার ক্ষেত্রে ও থাকলে পুলিশের বাড়তি সুবিধাই হবে। অবশ্যই এই ক্ষেত্রে যদি তার কোনো অসুবিধে না হয়। রেশমিও রাজি হয়ে গেল।
আসলে ওদের সামনে বেশি দেখানো যাবে না ওর ইচ্ছের ব্যাপারটা। আসলে ও তো চাইছিল প্রস্তাবটা গোয়া পুলিশের তরফ থেকেই আসুক। রুম নাম্বার 321-এ গিয়ে ঢুকলো ওরা। পিছনে তাকিয়ে দেখলো 3-4 জন ছেলে মেয়ে এদিকেই আসছে। রিসর্টের 2 জন সিকিউরিটি তাদের কিছু বোঝানোর চেষ্টা করে চলেছে। ছেলে মেয়েগুলোর প্রত্যেকের হাতে ধরা বিভিন্ন চ্যানেলের লোগো আঁকা বুম, কারো কারো হাতে এবং গলায় ঝুলানো ক্যামেরা। শেষ পর্যন্ত সিকিউরিটিরা আটকে রাখতে পারল না আর। ওরা এগিয়ে ভেতরে চলে এলো দ্রুত। কলকাতা। গত 2 দিন ধরে আকাশের মুখ ভার থাকলেও আজ সকাল থেকেই ঝড়ঝড়ে আকাশ, সুন্দর একটা রোদ উঠেছে। এতদিন কালো মেঘে ছেয়ে ছিল, আজ ঠিক উল্টোটা, ঝকঝক করছে আকাশটা। বর্ষাকাল বলে মনেই হচ্ছে না, বরং নীলের মধ্যে সাদা আইসক্রিমের মতো মেঘ দেখে শরতের আকাশ ভেবে যে কেউ ভুল করতে পারে। আবহাওয়া খারাপ থাকলে মনের মধ্যেও তার প্রভাব পড়ে, কোনো কাজে এনার্জি পাওয়া যায় না। কাপড় জামাগুলো দিয়েও কেমন একটা ড্যাম্প পড়া গন্ধ। বহুতলের নির্দিষ্ট একটি ফ্ল্যাটে ব্যালকনি দিয়ে হুড়মুড় করে রোদ ঢুকছে ড্রয়িং রুম থেকে ডাইনিং রুম, বেডরুম থেকে গেস্ট রুম, সবেতেই। বাড়ির কাজের 2 জন লোককে ছুটি দিয়েছে সন্ধ্যা। এই কটা দিন ও নিভৃতে কাটাবে বলে আগে থেকেই ঠিক করে রেখেছিল। ইন্টেরিয়ারের কোনো কাজও এই 2 দিনও রাখেনি। সবার অ্যাপয়েন্টমেন্টগুলো পোস্টপন করিয়েছে দিন 5-এর জন্য। ভেজা জামাকাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে 70% ড্রাই করিয়ে ওদের ফ্ল্যাটের লাগোয়া ঝুল বারান্দাতে মেলে দিচ্ছে গুনগুন করে গান গাইতে গাইতে। মাঝে মাঝে ঘরের কাজ করতে খুবই ভালো লাগে সন্ধ্যার। ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কাজ এখন বেশ ভালো রকমই বেড়েছে, কাজের দাম পাচ্ছে ভালোই। কলকাতা ছাড়া অন্যান্য রাজ্যেও ডাক পাচ্ছে মাঝে মাঝে। নিজেকেও কিছুটা পড়াশোনা করতে হয় প্রফেশনাল হতে গেলে, ফলে ঘরের দিকে মন এখন কমই দেওয়া হয়। তাই এই কদিন ছুটি নিয়ে নিজের মতো করে সময় কাটাবে এবং ঘর বাড়ি গোছাবে, এমনটাই ভেবে রেখেছিল আগে থেকে। অন্যদের বাড়ি, অফিস এইসব ভালো মতো গোছানোর কাজ ওর, কিন্তু নিজের বাড়িতেই নজর দেওয়া হয় না অনেক দিন হলো। আলাদা অফিস থাকলেও অনেক ক্লায়েন্ট ওর এই ফ্ল্যাটে কথা বলতে আসে এবং সেজন্য নিজের বাড়িকে সবসময় প্রেজেন্টেবল করে রাখাটাই উচিত। ইন্টেরিয়ার ডিজাইনারের বাড়ি যদি সুন্দর হবেই না, তবে ক্লায়েন্ট সেটা দেখে ভাববে যে তাদের বাড়িও এমন সুন্দরভাবে সাজিয়ে দেবে সন্ধ্যা। তাও কি হয়? কাজের চাপে দিগন্তর এই ফ্ল্যাটটির অনেক দিন ভোল পাল্টে ফেলা হয়নি। এবার আসবাবপত্রের জায়গা অদল বদল করে বেশ খানিকটা পরিবর্তন আনতে হবে। অনেক দিন একই রকম জিনিস দেখতে দেখতে একঘেয়েমি লাগে, তাই মাঝে মাঝে এইরকম পরিবর্তন আনাটা জরুরি। এতে মনও ভালো থাকে, এই রকম বলেই মনে করে ইন্টেরিয়ার ডিজাইনার সন্ধ্যা ত্যাগ। নিজের জন্য ভালো মন্দ কিছু অনেক দিন রান্না করাও হয়নি, তাই আগে থেকেই ঠিক করে রেখেছিল এই সময়টা নিজের পছন্দের খাবার রান্না করবে সন্ধ্যা। গুনগুন করে গান গাইতে গাইতে রান্নাঘরে কাজ করে ও। ওর খুব পছন্দের মালাইও বানাবে আজকে। উত্তরপ্রদেশে থাকতে ওর বাপের বাড়িতে প্রায়ই সন্ধ্যার মা এটা রান্না করত। মালাইও আসলে একটা মিষ্টি খাবার, বলতে গেলে ডেজার্ট। ঘন মোটা দুধের ক্রিম দিয়ে বানাতে হয়, বেনারসের খাবার। ওদের বাড়িতেও সবাই ভালোবাসত, কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর নিজের শখ আহ্লাদ অনেকটাই বিসর্জন দিতে হয়েছিল সন্ধ্যাকে। বরুণও মিষ্টি জিনিস ভালোবাসে না, তাই ওরও আর খাওয়া হয়নি। দুধ সাদা রঙের মধ্যে সবুজ কুন্দ ফুলের কাজ করা সেরামিকের পাত্রে ঘন ক্রিম নিয়ে খুব ভালো করে ফেটাতে শুরু করলো সন্ধ্যা। তার মধ্যে গুঁড়ো চিনি, কাজু, আমন্ড এবং পেস্তা কুচি দিয়ে আবার ফেটাতে থাকলো। সব শেষে যখন ক্রিমটা ফেটাতে ফেটাতে অনেকটা পাহাড় চূড়োর মতো আকার নিল, তখন তার উপরে ছড়িয়ে দিল সুগন্ধি কেশর আর রূপলি পাতার টুকরো। কিছুক্ষণ ওর নিজের বানানো ডেজার্টের দিকে তাকিয়ে রইল ও। কি সুন্দরই না দেখতে লাগছে। এবারে সার্ভিং বলে হালকা হাতে ঢালতে লাগলো গুনগুন করে গান গাইতে গাইতে। মাথা নিচু করে পাত্রের মধ্যে থেকে সুবাস নিচ্ছে প্রাণ ভরে, সেই চেনা গন্ধ। ছোটবেলার কথা মনে পড়ে গেল তার। শেষ খেয়েছিল আজ বহু বছর আগে।
ইন্টেরিয়ারের কাজে দিল্লিতে গিয়ে তখনই আবার নতুন করে এই খাবারের প্রতি ভালোবাসা গড়ে ওঠে। মালাইও আর ওর মনের স্মৃতির স্মরণী বেয়ে বেয়ে অনেকটা পথ চলে গিয়েছিল ও। হঠাৎ কলিং বেল বাজায়, দরজার দিকে ঘুরে তাকালো সন্ধ্যা। ছন্দটা কেটে গেল। ডেজার্টগুলো ঢেকে তোয়ালেতে হাত মুছে ড্রয়িং রুমে এগিয়ে গেল। দরজা খুলে দেখে ওদেরই অ্যাপার্টমেন্টের 12 সির সাগ্নিক দত্ত। সন্ধ্যা একটু অবাকই হলো, তারপর নিজেই ঘরে আসতে বলল ওকে। আসলে আগে কোনোদিনও সাগ্নিক ওদের বাড়িতে আসেনি, তাই ওকে আসতে দেখে স্বভাবতই অবাক হলো। হাতে ফুলের বুকে নিয়ে ঘরে এলো সাগ্নিক দত্ত। ফুলটা কিসের জন্য ঠিক বুঝতে পারছে না। ড্রয়িং রুমের গদিওয়ালা নরম সোফার দিকে দেখিয়ে ওকে বসতে বলল সন্ধ্যা। সাগ্নিককে বসতে বলে সন্ধ্যা চলে গেল রান্নাঘরে। বাড়িতে কেউ এলে তাকে মিষ্টিমুক্ত করাতেই হয়, ওদের এটাই রীতি। ট্রেতে করে সদ্য বানানো মালাইও নিয়ে ঘরে এলে সাগ্নিক উঠে দাঁড়ায়। ওর হাতে ধরে থাকা বিভিন্ন রঙের গোলাপের গুচ্ছ থেকে একটা লাল গোলাপ ওর দিকে এগিয়ে দিয়ে বলে, কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস? কিস বাত কি? সাগ্নিক হাসে। ফুলটা সেন্টার টেবিলে রেখে আরও এগিয়ে আসে সন্ধ্যার দিকে। ওর 2 হাতে ধরা ট্রেটা নিজের হাতে নিয়ে সেটাকেও নামিয়ে রাখে টেবিলে। এবারে সন্ধ্যার পেছনে চলে যায়, ওর ঘাড়ের কাছে গিয়ে কোমর জড়িয়ে ধরে। সন্ধ্যার কানের নিচে একটা আলতো চুমু খেয়ে বলে, তুমি যা চাইছিলে সেটা হয়ে গেছে। চমকে যায় সন্ধ্যা। কোমর থেকে সাগ্নিকের 2 হাত সরিয়ে এক ঝটকায় ঘুরে তাকায়। क्या बोले? फिर से बोलो। সাগ্নিক একইভাবে আবার হাসে। সন্ধ্যার হাতটা ধরে নিয়ে আসে টিভির সামনে, সুইচ অন করে টিভি চালায়। রিমোট দিয়ে চ্যানেল ঘোরাতে ঘোরাতে একটা নির্দিষ্ট চ্যানেলে গিয়ে দাঁড়ায়। সন্ধ্যা এখনো কিছু বুঝতে পারছে না, অবাক হয়ে শুধু সাগ্নিকের কাণ্ড কারখানা দেখে চলেছে। দাঁড়াও, এক্ষুনি আবার দেখাবে। বলতে বলতেই নিউজ চ্যানেলে দেখাতে শুরু করলো খবরটা। গোয়ায় বেড়াতে এসে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার এক পর্যটকের, নাম বরুণ ত্যাগী, বয়স 44 বছর। এও জানা গিয়েছে তার সঙ্গে যে মহিলা ছিলেন উনি হাসপাতালে ভর্তি। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন তিনি। তবে জানা গেছে তার অবস্থা এখন স্থিতিশীল। জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে। মহিলার নাম বিপাশা মুখার্জি, বয়স 41 বছর। বরুণের মৃত্যু হয় সুইমিং পুলে। সম্ভবত তড়িৎ আহত হয়ে মৃত্যু হয়েছে তার। আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও বরুণ রিসোর্ট কর্মীদের কথা কানে না নিয়ে পুলে নেমেছিলেন। গোয়ায় এসে এই মহিলাই বা কেন আত্মহত্যা করার চেষ্টা করতে গেলেন তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা রিজু হয়েছে থানায়। এখনও তাদের আত্মীয় স্বজনকে খবর দেওয়া সম্ভব হয়নি। মহিলার জ্ঞান ফিরলে যোগাযোগ করা হবে তাদের সঙ্গে। ওরা স্বামী স্ত্রী কিনা তাও জানা যায়নি, তবে হোটেলে ওরা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে উঠেছিলেন। রিসর্ট থেকে জানা গেছে বরুণ এবং বিপাশা এর আগেও বেশ কবার এই রিসর্টে এসেছিলেন। সন্ধ্যা উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। কি হলো, তোমার ভালো লাগেনি খবরটা শুনে? तुम जाओ यहाँ से, এখান থেকে চলে যাও। মানে কেন? আরে হঠাৎ কি হলো তোমার? এখন তো সব ঠিকই হয়ে গেল। আমরা নিজেদের জীবন শুরু করতে পারবো অন্য কোথাও। তুমি যেখানে চাও সেখানেও হতে পারে, কলকাতা বা ওই তোমার পছন্দের শহর দিল্লিতে, যেখানে আমরা প্রথম মিট করেছিলাম কলকাতার বাইরে। ইউ আর লুকিং সো বিউটিফুল দ্যাট নাইট। লাল শাড়িতে তোমাকে অপূর্ব সুন্দর লাগছিল, ওই একেবারে পরীর মতো। সন্ধ্যাকে নিজের বাহু যুগলের মধ্যে আনতে হাত বাড়ায় সাগ্নিক। অনেক দিন লুকিয়ে চুরিয়ে দেখা করে যাচ্ছিল ওরা দুজন, কখনো কলকাতায়, কখনো শিলিগুড়ি, অথবা কখনো দিল্লিতে। বয়সে সন্ধ্যার চেয়ে সাগ্নিক বেশ ছোট, কিন্তু ভালোবাসায় আবার বড় ছোট আছে নাকি? প্রথম দিনেই সন্ধ্যাকে বেশ মনে ধরে যায় বছর 36-এর সাগ্নিকের। ওর ফ্ল্যাটের গৃহপ্রবেশের দিন সন্ধ্যা আর বরুণ এসেছিল রাতের দিকে। সন্ধ্যা কেমন একটা চুপচাপ ছিল ওদিন। তারপর যতবার সন্ধ্যাকে দেখেছে ও, ততবার সন্ধ্যা কেমন একটা ম্লান হাসি হাসত। মনে হতো কোনো কারণে সে সুখী নয়। মন মরা সন্ধ্যাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় সাগ্নিক।
রুফটপ গার্ডেনে সেদিন সন্ধ্যা বসে বসে আকাশ দেখছিল। নরম গোলাপের সিফন শাড়ি আর হালকা হলুদ ব্লাউজে সন্ধ্যাকে ছাদে উঠতে দেখেছিল সাগ্নিক লিফটে। তখনই পাগলের মতো পিছু নেয় ওর। প্রথম দিন দেখার পর থেকেই সন্ধ্যার প্রতি একটা অমোঘ টান অনুভব করেছিল। ও জানত সন্ধ্যা বিবাহিতা, কিন্তু সাগ্নিক নিজে এখনো বিয়ে করেনি। কাউকে আসলে সেভাবে মনে ধরেনি অনেকদিন আগে প্রেমের ব্রেকআপের পর। তারপর হঠাৎ সন্ধ্যাকে খুব ভালো লেগে যায়। কেন জানি ওর মনে হয়েছিল সন্ধ্যার এই মনমরা থাকার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তখনই ঠিক করে নিয়েছিল ওর সঙ্গে বন্ধুত্ব পাতাতেই হবে। প্রথম প্রথম সন্ধ্যা মুখ খুলত না, কিন্তু তারপর ধীরে ধীরে সাগ্নিকের কাছে বলতে শুরু করে নিজের কথা, ওদের স্বামী স্ত্রীর সম্পর্কের কথা। সাগ্নিক নিজেকে সন্ধ্যার ভরসার জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছিল। একদিন এক বৃষ্টির দুপুরে সন্ধ্যা নিজেকে আর ঠিক রাখতে পারেনি। বিবাহিত জীবনের না পাওয়াগুলো নিয়ে চূড়ান্ত ডিপ্রেসড হয়ে পড়েছিল ও। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করেছে সন্ধ্যা। শাশুড়িও বাচ্চা না হওয়ার জন্য প্রতিনিয়ত তীব্র ভৎসনা গঞ্জনা করতেন। সবটাই মুখ বুজে সহ্য করত সন্ধ্যা। কিন্তু আসলে সমস্যাটা ছিল বরুণেরই। ডাক্তারের কাছে সন্ধ্যার সব রিপোর্ট নর্মাল এসেছিল, কিন্তু বরুণকে কখনো টেস্ট করানো যেত না। টেস্টের নাম করলেই ওকে চুপ করিয়ে দিত বরুণ। নিজের অক্ষমতাটা কারো কাছে না বলার জন্যই বরুণ টেস্ট করাতো না। বেশি বললে সন্ধ্যার ওপরও ক্ষেপে যেত, রাগ দেখাতো সবসময়। ওর চূড়ান্ত বাজে ব্যবহার এবং অকথ্য ভাষায় গালিগালাজ সন্ধ্যাকে ঠেলে দিচ্ছিল এক অন্ধকার জীবনের দিকে। বরুণ আসলে সন্ধ্যাকে ওর নিজের প্রপার্টি বলে মনে করত। ওর যখন খুশি যেভাবে খুশি ভোগ করত সন্ধ্যাকে, আবার ছুঁড়ে ফেলে দিত। কখনো জানবার চেষ্টা করেনি সন্ধ্যার মনের অবস্থাটা ঠিক কী। স্ত্রীকে সন্তান সুখ দিতে পারেনি, তাই বরুণের মধ্যেও সবসময় একটা খিটখিটে ভাব হয়ে থাকত। মাঝে মাঝে আবার ভালোবাসাও দেখাতো। বরুণকে সন্ধ্যা বুঝতে পারত না আসলে কখন ওর মুড ভালো থাকবে আর কখন খারাপ, সেই বুঝে চলতে হতো। তারপরে এর সবটাই শো অফ বলে মনে হতো সন্ধ্যার। স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন হয় বা হওয়া উচিত তেমন কোনোটাই ছিল না ওদের দুজনের। সন্ধ্যা বহু চেষ্টা করেছে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার, কিন্তু পারেনি। এখন শুধুই অভিনয় করে চলছিল। কিছুতেই ওকে বুঝতে দিত না যে বরুণের জন্য কোনো ভালোবাসাই আর অবশিষ্ট নেই ওর মধ্যে। সবটাই অভিনয় ছাড়া আর কিছুই নয়। সন্ধ্যার বাবা মা নেই, মারা গেছেন বেশ কবছর হল। দাদাদের সংসারে ফিরে গিয়ে আর বোঝা বাড়াতে চায় না সে, শুধু ভেতরে ভেতরে গুমড়ে মরেছে। সাগ্নিকে সন্ধ্যাকে ইন্টেরিয়ার ডিজাইনারের পেশায় নিয়ে এসেছিল। ও জানত কাজের মধ্যে থাকলে সন্ধ্যার মন ভালো থাকবে। ওর ঘর সাজানো এবং ইন্টেরিয়ার ডিজাইনের প্রতি ভালোবাসার কথা জানত সাগ্নিক। প্রথম প্রথম সন্ধ্যা ভীষণ ভয় পেত। বহুদিন ধরে বন্দি থাকায় বাইরের জগৎটা সম্বন্ধে ওর একটু ভীতি ছিল, এবং সেটাই স্বাভাবিক। তখন সাগ্নিকই ওকে মানসিক জোর দিয়েছে। সাগ্নিকদের পারিবারিক হোটেলের ব্যবসা রয়েছে। দার্জিলিং, সিমলা, দিল্লির মতো আরও বেশ কিছু জায়গায় রয়েছে ওদের হোটেল এবং রিসর্ট। ও সন্ধ্যাকে সেই সব হোটেলের মধ্যে দু একটা হোটেলে কাজও পাইয়ে দিয়েছিল গত 2 বছরে। সন্ধ্যা এখন আগের চেয়ে অনেক ভালো আছে। মনের কষ্টটা আগের চেয়ে অনেকটাই কমেছে, কিন্তু বরুণের প্রতি ও রাগ ধীরে ধীরে আগ্নেয়গিরির আকার নিয়েছিল। খুব চাপা স্বভাবের বলে ভেতরের কষ্টটা জানা যেত না সহজে, কিন্তু সাগ্নিক ওকে যত দূর চিনেছে তাতে বুঝেছে যে যতক্ষণ না ওর উপরে ঘটা অন্যায়ের প্রতিশোধ সে নিতে পারছিল ততক্ষণ ওর শান্তি নেই। আমাদের একসঙ্গে কেউ দেখে ফেলুক সেটা আমি চাই না। কদিন যাক, যে কেউ এখানে চলে আসতে পারে। এখন রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। জলদি ইহা সে চলে যাও তুমি। যেমনটা তুমি বলবে। আসলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি শুনে। সাগ্নিক ভাবল ঠিকই তো বলেছে। ঘটনাটা জানবার পর এখন লোকজন আসতে পারে এই ফ্ল্যাটে সন্ধ্যার কাছে। তার চেয়ে এখান থেকে চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সন্দেহ বাড়িয়ে লাভ নেই। এমনিতেই অ্যাপার্টমেন্টের কিছু লোকজন ওদের সন্দেহের চোখে দেখে। সব ব্যাপারে বড় বেশি ইন্টারেস্ট ওদের।
তাই ওরকম কিছু ঘটার অবকাশই দিতে চায় না সাগরিক। সবটা যখন ভালো হচ্ছে, আগামীতেও ভালোই হবে। আর কটা দিনের তো অপেক্ষা। দুজনে মিলে তারপর সংসার পাতবে ওরা। সন্ধ্যার মরুভূমির মতো জীবনে তৈরি করবে ফুলের বাগান। ওকে সুখী করতে সবকিছুই করে চলেছে সাগনিক। প্রথম থেকেই চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। এবারও তার ব্যতিক্রম হবে না। ওরা ঠিক যেমনটা চেয়েছিল তেমনই হচ্ছে। অর্থাৎ সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে ভালোর ইঙ্গিত। নতুনভাবে জীবনটা শুরু করতে চায় সন্ধ্যার সঙ্গে। ওকে আর টেনশন না দিয়ে দ্রুত ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় সাগনিক। গোয়া। ইন্সপেক্টর গোনজাভেস রিপোর্টারদের অল্প কথায় জানিয়ে দিলেন পুরো বিষয়টা। যদিও রিসর্টের ম্যানেজার অনেক রকমভাবে আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। ওদের প্রশ্নোত্তর পর্ব শেষ হলে রেশমিরা ওই ঘরে ঢুকল যেখানে মহিলাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল। ঘরটা মোটামুটি বেশ বড়ই বলা চলে। বেডরুমের আগে কিছুটা জায়গায় দুটো টেবিল চেয়ার দিয়ে আলাদা করা রয়েছে। সুটে সোফা সেট থেকে শুরু করে সবই থাকে, কিন্তু এ ঘরটায় সোফা নেই। তার বদলে দুটো চেয়ার এবং মাঝখানে একটা টেবিল। কাঁচের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়। ব্যাগপত্র বলতে বাইরে রাখা একটা লাল এবং একটা আকাশি রঙের মাঝারি সাইজের ট্রলি। পর্দা সরিয়ে ভেতরে গেল ওরা। একটা ডাবল বেডের বিছানা যেখানে মহিলাকে পাওয়া গিয়েছিল। বালিশ চাদরগুলি অবিন্যস্ত অবস্থায় পড়ে রয়েছে। পাশে যেমন থাকে একটা টেবিল সঙ্গে 3টে ড্রয়ার, সেই রকমই রয়েছে। টেবিলের ওপর একটি চায়ের কাপ প্লেট আর বিছানার অপর দিকের টেবিলে আরেকটি চায়ের কাপ প্লেট। বিছানার মুখোমুখি দেওয়ালে লাগানো টিভি এবং তার নিচের টেবিলে যেমন থাকে হোটেলগুলিতে ইলেকট্রিক কেটল, টি ব্যাগ, কফি, চিনির গুঁড়ো দুধের ছোট ছোট পাউচ, দুটি কাঁচের গ্লাস উপর করা। দুটি মোবাইল ফোন রাখা আছে সেখানে। ফোন দুটি দেখা হলো, দুটোই সুইচ অফ। বাথরুমটাও ঘুরে দেখা হলো। অ্যাজ সাচ তেমন কিছুই মনে হলো না। সকালে বাথরুম ব্যবহার করা হয়েছে সেইটুকুর ছাপ রয়েছে। বিছানার লাগোয়া টেবিলের নিচের প্রথম ড্রয়ারটা খুলতেই বের হয়ে গেল কিছু লেখা দুটি কাগজ। ইন্সপেক্টর গোনজাভেস দুটি কাগজেরই এপিট ওপিট দেখে নিয়ে বলল, ये जरा देखिए तो मैम, शायद बंगाली में कुछ लिखा हुआ है। কাগজ দুটো এগিয়ে দিলেন ওর দিকে। রেশমি একটা চিঠিতে দেখল যে বাংলাতেই বরুণকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। চিঠির ভাষা খানিকটা এরকম। ডিয়ার বরুণ, পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় নিজের ভাষাতেই লিখতে মন চাইল। একটু কষ্ট করে পড়ে নিও। তুমি তো বাংলা পড়তে ভালোই জানো। আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে, এই পৃথিবী থেকেও। এভাবে মানসিক চাপ আমি আর নিতে পারছিলাম না। আর এই বছরে আমি বেশ ভালোই বুঝেছি আমার কোনো অস্তিত্বই নেই তোমার কাছে, শুধুমাত্র এই হোটেলের রুম ছাড়া। তুমি আমাকে কখনোই সন্ধ্যার জায়গায় নিয়ে যাবে না, তা আমি বুঝতে পেরেছি। সন্ধ্যাকেও ডিভোর্স দেবে না আর আমাকেও বিয়ে করবে না। তাহলে এই সম্পর্কটা রাখার কি যুক্তি আছে বলো তো? আমি প্রসূনকে প্রথম থেকে মিথ্যে কথা বলে এসেছি। ও একটা সাধারণ সহজ সরল মানুষ, কখনো কোনো কিছুতে আমাকে বাধা দেয়নি। তা সত্ত্বেও আমি ওকে ধোঁকা দিয়েছি। এই জিনিসটা আমাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খায়। ছেলের মুখ চেয়ে এই সম্পর্ক টেনে আমি আর বেড়াতে পারছি না। আমার তরফ থেকেও কোনো পদক্ষেপ নিতে দেখিনি কখনো। যতবার আমি সম্পর্কটাকে নাম দেওয়ার অনুরোধ করেছি, ততবার রাগ এবং বাজে ব্যবহার পেয়েছি তোমার থেকে। তোমাকে কখনোই আমি সহানুভূতি দেখাতে দেখিনি। আসলে আমি বুঝে গেছি তুমি এভাবেই থেকে যেতে চাও। সন্ধ্যাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করার সৎসাহস তোমার নেই। আমার নিজেরও খুব অপরাধ বোধ হয় জানো। আমি আমার স্বামী আর ছেলেকে ঠকিয়েছি। ওদেরও তো কোনো দোষ ছিল না। তবুও এবার গোয়াতে আসার আগে আমার মনে হয়েছিল যে তুমি হয়তো কোনো একটা ডিসিশন নেবে, কিন্তু না, আমার সব ধারণা ভুল ছিল। তোমাকে একটু বেশি বিশ্বাস করে ফেলেছিলাম, যেটা আমার উচিত ছিল না। শুধুমাত্র জোর খাটিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না বরুণ। তোমার খিটখিটে স্বভাব এবং বদমেজাজি হওয়া সত্ত্বেও আমি তোমাকে ভালোবেসেছিলাম। ভেবেছিলাম ভালোবাসা দিয়ে তোমার মন জয় করব, কিন্তু পারলাম না। আমি আর পেরে উঠছি না এই সম্পর্কের বোঝা বয়ে বেড়াতে। সবচেয়ে খারাপ লাগছে আমার
স্বামী যখন জানতে পারবে আমি কিসের জন্য এই কাজ করেছি, তখন ওর কতটা কষ্ট হবে। ও খুব ভালো আসলে, কিন্তু আমি আর পারছি না, বিশ্বাস করো। কোনো কাজে কনসেন্ট্রেট করতেও কষ্ট হচ্ছে। আমি ভুল করেছি, স্বীকার করি। এই ভুলের কোনো ক্ষমা নেই, তাই চলে যাচ্ছি। গুড বাই, বিপাশা। অপর চিঠিটি কাউকে উদ্দেশ্য করে লেখা নেই। প্রথমেও ভেবেছিল একটাই চিঠি দুটো কাগজে, কিন্তু না, দুটো আলাদা আলাদা মানুষের জন্য। চিঠিটার ভাষা এরকম: তোমার কাছে আমি ক্ষমা চাইব না। আমি জানি আমি ক্ষমার অযোগ্য। আমার তোমার প্রতি কোনো অভিযোগ ছিল না। আসলে তুমি বড্ড বেশি ভালো, আর সেই সুযোগটাই আমি নিয়েছিলাম। তার পরিণতি পেতে চলেছি। ভুবনকে বলো মা অফিসের কাজে বাইরে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে। আসল কারণটা জানতে পারলে ছেলেটা যে খুব কষ্ট পাবে, পড়াশোনা করতে পারবে না। এই তো সবে হোস্টেলে গেল। ইতি, তোমার ডোনা। রেশমি চিঠির থেকে মুখ তোলার পরে इंस्पेक्टर गोंजावेस बोल, अच्छा मैम, गोवा में आकर बंगाली में क्यों सुसाइड नोट लिखा? আচ্ছা, আপনার যখন কোথাও ব্যথা লাগে, ধরুন আপনি অন্য কোনো প্রদেশে গেছেন যেখানে তেলেগুতে কথা বলা হয়, রাইট? আপনিও তেলেগু ভাষাটা ভালোই জানেন, কিন্তু হঠাৎ ঘরের মধ্যে টেবিলের কোণা দিয়ে আপনার খুব ব্যথা লাগলো পায়। আপনি সেই ব্যথা লাগার অনুভূতিটা কোন ভাষায় প্রকাশ করবেন? নিশ্চয়ই তেলেগু ভাষা না, আপনার মাতৃভাষাতেই করবেন, ইজন্ট ইট? राइट मैम, ये बात आपने एकदम सही कहा। নিজেকে শেষ করে দেওয়ার সময় তার সেই জ্ঞান বুদ্ধি থেকে বেরিয়ে আসে মানুষটি। নিজের মাতৃভাষাতেই মনের কষ্টটা বলে বা লিখে সে বেশি আরাম পায়। তাই ব্যাপারটা স্পন্টেনিয়াস, একদম ভেতর থেকে আসে। অত ভাবনা চিন্তার লোপ পায় মাথা থেকে। और ये दूसरा चिट्ठी किसको लिखा है मैडम? उसके पति को। রেশমি পড়ে শোনালো। लो बेचारा হাজবেন্ড। বেচারা তো মহিলাই, এখানে সুইসাইড করতে গিয়ে মরল না, বেঁচে গেল। এখন তো লজ্জায় আরও খারাপ অবস্থা হবে, না হাজবেন্ডের কাছে ফিরতে পারবে, না অবৈধ সম্পর্কের কাছে। একদম सही कहा मैडम। अच्छा, আপনি আমাদের সঙ্গে হাসপাতালে আসছেন তো? আমি? হ্যাঁ, मतलब আপনি এলে আমাদের একটু সুবিধা হয় আর কি। আদার স্টেটের রেসিডেন্টের সুইসাইডাল অ্যাটেম্প্ট তো ওই স্টেটের পুলিশ অফিসার পেলে আমাদের কমিউনিকেট করতে একটু সুবিধা হবে। ওয়াক্ত ভি কম লাগেগা ইনভেস্টিগেশন মে। তবে আপনাকে বেশিক্ষণ আটকাবো না, আই প্রমিস ম্যাম। বরুণ ত্যাগীর কলকাতার অফিস মারফত বাড়িতে তার মৃত্যুর খবর জানানো হলো। পোস্টমর্টেমের পর বডি নিতে আসতে হবে বরুণের কোনো এক আত্মীয়কে। ইন্সপেক্টর গোঞ্জাবেস বললেন, বরুণ ত্যাগের মৃত্যুটা নিয়ে তেমন আর কোনো তদন্ত করার নেই। এটা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলেই মৃত্যু হয়েছে, সেটা তো স্পষ্টতই বোঝা যাচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট চলে এলে কেসটা কমপ্লিট হবে। মাঝে অবশ্য সুইসাইড অ্যাটেম্পটের একটা বিষয় আছে, ওর জ্ঞান ফিরলে বাকিটা শুনতে হবে। অর্থাৎ বরুণ ত্যাগী যে বিদ্যুৎস্পৃষ্ট হবেন সেটা ওই মহিলা জানতেন না। নিজেদের মধ্যে মনোমালিন্যের জেরে উনি সুইসাইড করতে চাইলেন, এদিকে মারা গেলেন না, বদলে অপরজন অ্যাক্সিডেন্টে মারা গেলেন। ওকে যখন বরুণ ত্যাগীর মারা যাওয়ার ঘটনাটা বলা হবে তখন বিষয়টা আরও ভালোভাবে বোঝা যাবে। গোঞ্জাভেস রেশমিকে বলল তৈরি হয়ে থাকতে লাঞ্চ করে। ওরা পাশের একটা কাজ সেরে ওকে পিক আপ করে নেবে। ততক্ষণে আশা করা যায় ওই মহিলার জ্ঞান ফিরেই আসবে। দুটো মোবাইল ফোন পুলিশের কাছেই রইল, সেগুলোকে ফরেন্সিকে দেওয়া হয়েছে। পুলিশ অকুস্থল থেকে চলে গেল আপাতত। রেশমি ঘরের দিকে পা বাড়াতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। সুইমিং পুলের দিকে তাকালো ঘুরে, এক দৃষ্টে তাকিয়ে রইল সামনের দিকে। ওর নজর আটকে গেল পুল ছাড়িয়ে আরও কিছুটা দূরে। নীল জলরাশির মায়াময় সৌন্দর্য তাড়িয়ে তাড়িয়ে অনুভব করার কথা ছিল তার। কতদিন পর সমুদ্রের মুখোমুখি হলো নিজেই জানে না। পুলের অ্যাক্সিডেন্টের দিকে মন দিতে গিয়েই খেয়ালই করেনি যে সামনেই আরব সাগর তার উত্তাল ঢেউ প্রদর্শন করে চলেছে অনবরত। ক্লান্তি নেই একটুও। প্রকৃতির এই বিরাট সৌন্দর্যের খনিকে কিভাবে খেয়াল না করে পাশ কাটিয়ে চলে গেল
এই যে চোখের শান্তি, মনের আরাম, প্রাণের পরশ, উত্তরবঙ্গের পাহাড় জঙ্গলের বুনো গন্ধে আর সবুজের হাতছানিতে মাতোয়ারা রেশমি বসু কিছু সময়ের জন্য ভুলেই গিয়েছিল সমুদ্র ওর কতটা প্রিয়। চাকরির সুবাদে বেশ কিছু রহস্যের সমাধান ওকে করতে হয়েছে। এমন এমন অনেক কেস এসেছিল যেগুলোর রহস্য এতটাই গম্ভীর যে মনে হয়েছিল এর চেয়ে রহস্যময় কিছু আর হতেই পারে না। কিন্তু ও সম্পূর্ণ ভুল ছিল। এ জগতে সমুদ্র আর মহাবিশ্বের মতো রহস্যময় আর কিছুই বোধহয় নেই। কোটি কোটি বছর ধরে এই সমুদ্রের অতল গভীরে কত কি যে রহস্য রয়েছে তার বোধহয় 1% বিজ্ঞানীরা খোঁজ নিয়ে জানতে পেরেছে। বাকি 99% এখনো অধরা গভীর রহস্য। সুবিশাল জলাধারের দিকে অনির্দিষ্টকালের জন্য তাকিয়ে থাকার সুযোগ রেশমি খুঁজছিল। চাকরি জীবনের শেষে এমনই এক নীল সাগরের পাড়ে এক ছোট্ট বাসস্থান বানাতে চায়, যেখানে দিগন্ত মিশবে গহীন সাগরে। সারাদিন ঢেউয়ের অক্লান্ত পরিশ্রম দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়বে না ও। ঢেউয়ের মতোই ক্লান্তিহীনভাবে বাকি জীবনটা কাটাবে। অধৈর্য হয়ে পড়লে হবে না কিছুতেই। কল্পনার জগতে কিছুক্ষণ ঘুরে ফিরে ও বাস্তবে ফিরে আসে। আরব সাগরের রং এখানে ধূসর থেকে সাদাটে। আকাশের ধূসর রঙের জন্যই সমুদ্রের নীল রং এখন উধাও, কিন্তু এটাও সাময়িক। আবার ঝকঝকে নীল আকাশ হয়ে গেলেই সমুদ্রও নিজেকে নীল রঙে রাঙিয়ে ফেলবে। জানেও বিস্তীর্ণ জলরাশির সৌন্দর্যে আবেগ তাড়িত হয়ে পড়ে ডিএসপি ক্রাইম রেশমি বোস, যার তদন্ত পদ্ধতি ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছে। নাম করছে উপর মহল থেকে আম জনতা। টপ করে এক ফোঁটা জল পড়ল উপর থেকে ওর কপাল গড়িয়ে চিবুকে। আবার বৃষ্টি শুরু হলো নাকি ভাবতে গিয়ে উপরে তাকালো, দেখে না, একটা কাঠ গোলাপের ঝাঁকড়া গাছ থেকে জল পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা করে। দেখতে পেল ফার্নান্দেজকে দাঁড়িয়ে থাকতে। হঠাৎ চোখে চোখ পড়তে কান এঁটো করা হাসি দিয়ে ও এগিয়ে গেল। ম্যাডাম লাঞ্চ রেডি হ্যায়, প্লিজ আ যাইয়ে। রেস্টুরেন্টটা কোন দিকে? কোনাকুনি একটা জায়গা দেখালো ফার্নান্দেজ। রেশমি দেখতে পেল দূর থেকে একটা ঘেরা মতো জায়গা, গাছপালা দিয়ে ঘেরা। ওটাই হবে সম্ভবত। আপনি যান, আমি আসছি। ম্যানেজার একটু দাঁড়িয়ে থেকে মাথা নেড়ে চলে গেল সোজা। আর চলে যেতেই হঠাৎ কথাবার্তায় সজীব হয়ে ওঠা জায়গাটা আবার আগের মতো নিস্তব্ধ হয়ে উঠল। ফার্নান্দেজের জুতোর শব্দ মিলিয়ে গেল নিমেষেই। শুধু গোলাপি রঙের কাঠ গোলাপের গাছটা থেকে টুপটাপ করে জল পড়ার শব্দ, আর অদূরে সমুদ্রের গর্জন ছাড়া পুরোটাই শান্ত চুপচাপ। সুইমিং পুলের যে জায়গায় বরুণ ত্যাগের মৃতদেহ উদ্ধার হয়েছে সে জায়গাটার কাছে রেশমি গেল। ঘেরা দেওয়া দড়ির নিচ দিয়ে ঢুকে সোজা চলে এলো। নীল রঙের সুইমিং পুলটার স্থবির জল দেখে বোঝাই যাচ্ছে না যে কিছুক্ষণ আগে এখানে এমন এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুতের সঙ্গে জলের যোগাযোগ ঘটলে কি ভয়ানক জিনিসই না ঘটতে পারে তার লেশমাত্র পাওয়া যাচ্ছে না। বর্ষাকালে কলকাতা শহরের বুকে অসংখ্য এমন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর তো পাওয়াই যায়। জমা জলের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে, ভুলবশত পা দিয়ে কত যে নিরীহ পথচারীর প্রাণ যায়। আর জলের মধ্যে বজ্রপাত ঘটলে তো কথাই নেই। বজ্রপাত এমনই একটা জিনিস যা থেকে কোনোভাবেই বেঁচে ফেরার উপায় নেই। নিচু হয়ে দেখতে লাগলো জায়গাটা। যেখানটাতে খাবারের প্লেটগুলো ছিল ওখানে খাবারের খুব ছোট্ট ছোট্ট কণা ছাড়া আর কিছুই নেই। খাবারগুলো যদিও ফরেন্সিক ল্যাবে গেছে পরীক্ষা হওয়ার জন্য, আশা করা যায় খাবারে কিছুই পাওয়া যাবে না। সুইমিং পুলটা একবার ধীরে ধীরে চারপাশ দিয়ে ঘুরে দেখল, তারপর ফার্নান্দেজের দেখানো রেস্তোরাঁর দিকে পা বাড়ালো। আসুন ম্যাডাম, প্লিজ কাম। ম্যানেজার এগিয়ে এসে ওকে নির্দিষ্ট টেবিলে বসিয়ে দিল।
ম্যাম, আজ আমাদের স্পেশাল মেনুতে রয়েছে গোয়ানি স্ট্রিন প্রন সাউতে আর ক্র্যাব টার্ট। আপনাকে আমাদের রিসর্টের বেস্ট ডিশটা টেস্ট করিয়ে তারপর বাকিটা সার্ভ করছি। ম্যানেজার বেয়ারাদের রেশমিকে দেখিয়ে ভালো করে বুঝিয়ে দিল। রেশমি এক প্লেট চিংড়ির আইটেম বলল, দেখাই যাক না চেখে। গোয়াতে এসে চিংড়ি না খেয়ে থাকাই যায় না। আর একটা অরেঞ্জ জুস। ফার্নান্দেজ বলল, আপনি নিজের মতন খান ম্যাডাম, কোনো প্রয়োজনে প্লিজ আমায় ডাকবেন। আই অ্যাম অলওয়েজ দেয়ার ফর ইউ। আপনি ভাববেন না, আমি ডেকে নেব। ও একগাল হেসে চলে গেল অন্যদিকে। সত্যি এদের ওপর ভয়ানক চাপ এখন। হোটেলের বোর্ডের মারা গেছে, অন্যজন হসপিটালাইজড। হোটেলের তো পুরো বদনাম হয়ে যাবে। এইসব ক্ষেত্রে ব্যবসার খুব ক্ষতি হয়। মালিক তো সব শুনে নিশ্চয়ই বলতে থাকবে, কেন আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও সুইমিং পুলে থাকতে দেওয়া হলো, তাকে কেন সময় মতো উঠতে বলা হয়নি। কিন্তু ছেলেটি বলছে সে সতর্ক করে চলেছিল। এখন তার চাকরির ওপরও কোপ আসতে পারে। মালিক পক্ষ কি করে কোনো ঠিক নেই। বাইরের ঘটনার ছাপ রেস্টুরেন্টের ভেতরে খুব একটা পড়েনি। রিসর্টটিতে জোন ভাগ করে বেশ কটি রেস্তোরাঁ আছে, সম্ভবত 4 কোণে 4টি। 3 দিক দিয়ে খোলা রেস্তোরাঁটির সামনে সমুদ্র দেখা যায়। এখন উত্তাল ঢেউ পাড়ে এসে ভেঙে যাচ্ছে, আবার ফিরছে। আসলে আকাশের অবস্থা তো ভালো নয়। এমনিতেই বর্ষার দিন। সার বেঁধে বিভিন্ন রকম ফ্রুট জুস, চা, কফি রাখা আর নানান রকম প্রাদেশিক খাবার দাবার। উত্তর ভারত, দক্ষিণ ভারত, বাঙালি, পাঞ্জাবি সব ধরনের খাবারই রয়েছে। নিজে গিয়ে খাবার খাওয়াও যাবে, আবার ওদেরকে বললে টেবিলে এসে দিয়েও যাবে। প্রচুর লোক আছে ভেতরে। বিদেশি লোকের সংখ্যাটাও নেহাত কম নয়। গোয়াতে সারা বছরই কম বেশি বিদেশিদের আনাগোনা লেগেই থাকে। একটি বাচ্চা ছেলে সামনে গিটার বাজিয়ে ইংরেজি গান করছে। সামনে বসা কয়েকটি ছেলে মেয়ের দল ওর গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ শুরু করেছে। হালকা হাওয়া বইছে সামুদ্রিক। মৃদু গুঞ্জন আর হালকা মিউজিকে পরিবেশটা বেশ আরামদায়ক। ও টেবিলের সামনে বাঁ দিকে 2জন পুরুষ আর মহিলা বসে রয়েছে, সঙ্গে একটি 5-6 বছরের বাচ্চা, হাতে খেলনা, সামনে খাবারের প্লেট। একজন বৃদ্ধ দম্পতি খুব হেসে হেসে গল্প করছে। বোধহয় ছেলে মেয়েকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজেরা দেশ ভ্রমণে বেরিয়েছে। খুব ভালো লাগছে দেখতে। সারা ভারতবর্ষের টুকরো টুকরো ছবি এই রেস্টুরেন্টের মধ্যে যেন ফুটে উঠেছে। এই চিঠিগুলা আপনার লেখা? চোখ বুজে ঠোঁট উল্টে মুখটা ঘুরিয়ে সম্মতি জানালেন বিপাশা মুখার্জি। আপনারা কি হাজব্যান্ড ওয়াইফ আছেন নাকি? দুদিকে মাথা নাড়লেন বিপাশা। তারপর খুব আস্তে আস্তে বললেন, আমি বরুণের সঙ্গে কথা বলতে চাই না। গঞ্জাভেস রেশমিকে এগিয়ে দিলেন বাকি কথা বলার জন্য। ডিএসপি ক্রাইম রেশমি বসু, পশ্চিমবঙ্গ থেকে এসেছি। এবার যে প্রশ্নগুলো করব আপনি তার সঠিক উত্তর দেবেন নিশ্চিন্ত মনে। অলরাইট? বাংলায় কথা শুরু করতেই একবার ঘুরে ওর দিকে তাকালেন ভদ্রমহিলা। ঘাড় পর্যন্ত স্ট্রেট চুলে যথেষ্ট পরিমাণ সোনালি রঙের হাইলাইট। ফর্সা গায়ের রং বলেই চোখের তলার কালিটা আরও বেশি বোঝা যাচ্ছে। কানে 3টে টপ পরপর পরা। ঘাড় থেকে একটা রঙিন প্রজাপতির ট্যাটু সামনের দিক থেকে নেমে এসেছে। আমি আর বাঁচতে চাই না। কেন বাঁচানো হলো আমাকে? কেন? শান্ত হন, শান্ত হন। আপনি যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি এখান থেকে ডিসচার্জ হতে পারবেন। আমিও কিন্তু কলকাতা থেকে এসেছি, আপনার কোনো অসুবিধা হবে না, ট্রাস্ট মি। চিঠিতে যা পড়লাম, বরুণ ত্যাগের সঙ্গে আপনার একটা সম্পর্ক রয়েছে এবং আপনারা প্রায়ই এই রিসর্টে আসতেন। এরপর খুব ধীরে ধীরে কথাগুলো পরিষ্কারভাবে বলতে শুরু করলেন বিপাশা। হঠাৎই ওর সঙ্গে আমি জড়িয়ে পড়ি। অফিসের বস ছিল বরুণ। আমার সাংসারিক জীবন সুখেই ছিল। স্বামী সরকারি চাকরি করে, কোনো সাথে পাচে থাকে না। আমার কর্পোরেট অফিসের অফিস টাইম, রাত করে বাড়ি ফেরা, লেট নাইট পার্টি, এসব নিয়ে কখনো অভিযোগ করেনি প্রসূন। আমার স্বামীর নাম প্রসূন। এমনকি
ছেলেকে এবং ওকে কম সময় দেওয়া নিয়েও কখনো কোনোদিনও প্রশ্ন তোলেনি। আসলে ও মানুষটাই অমন, সব কিছুতে মানিয়ে নিতে পারে। তবু আমি কিভাবে যেন জড়িয়ে গেছিলাম বরুণের সঙ্গে। বোধহয় সবই ভাগ্য। ওকে, গো অন। তারপর? আর বরুণ ঠিক প্রশ্নের উল্টো, বদমেজাজি, অল্পেতে রেগে যাওয়া হুজুগে মাথা একজন মানুষ। পারিবারিক জীবনেও সন্তান না হওয়ায় খিটখিটে হয়ে গিয়েছিল। ওর স্ত্রীর কিছু সমস্যা আছে, সেটা বলতো আমাকে। এমনই এক সময় আমাদের দেখা হয়। তারপর জানি না কিভাবে সব হয়ে গেল। আমি ওর এই স্বভাব মেনে নিয়েছিলাম, ভালোবেসে ফেলেছিলাম ওকে। হয়তো গতানুগতিক জীবনের বাইরে কিছু খুঁজছিলাম আমরা দুজনেই, কিন্তু বিয়ে করে একসঙ্গে থাকার কথাতে বরুণ খুব রেগে যেত। আচ্ছা বলুন তো, আমি কি কিছু খারাপ বলেছি? সম্পর্কটাকে শুধু একটা নাম দিতে চেয়েছিলাম। এভাবে দেখা করে কতদিন পারা যায়? আমার ট্রিটমেন্টও চলছিল ডিপ্রেশনের। এখন কি করে যে ফেস করবো আমি বুঝতে পারছি না। মুখ দেখাতে পারবো না কাউকে। প্লিজ এই ঘটনা কলকাতায় আমার বাড়ির যেন কেউ জানতে না পারে। আমি সুস্থ হয়ে একাই ফিরে যাব। বরুণের সঙ্গে আমি ফিরতে চাই না। আর নয়, I had no more feeling for him. He's an escapist. কয়েক মিনিট মাথা নিচু করে থাকার পর বিপাশা মুখ তুলল রেশমির কথায়। মিসেস মুখার্জি, আপনাকে একটা কথা জানাতে আমার মোটেও ভালো লাগছে না, কিন্তু উপায় নেই, জানাতেই হবে। আপনি আপনি প্লিজ উত্তেজিত না হওয়ার চেষ্টা করবেন, প্লিজ। মিস্টার বরুণ ত্যাগী মারা গেছেন আজ সকালে। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। মানে এসব কি বলছেন আপনি? উঠে বসতে চেষ্টা করলেন বিপাশা। রেশমি শান্ত করল। শান্ত হন প্লিজ। অত্যন্ত দুর্ভাগ্যজনক, সুইমিং পুলে বজ্রপাতের ফলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আপনি ঘরে চলে গিয়েছিলেন হয়তো সে সময়টা। ওর দেহ পোস্টমর্টমের জন্য গিয়েছে। কলকাতা থেকে দেহ নিতে ওর কোনো আত্মীয় আসবে না, আই গেস। মুখ চেপে আবার কাঁদতে শুরু করে দিলেন বিপাশা। রেশমি কিছুক্ষণ চুপ থাকল। মিসেস মুখার্জি, আপনার সঙ্গে শেষ কখন কথা হয়েছে বরুণজির? সুইমিং পুলে। কি কথা হয়েছিল? আসলে যেটা বললাম, আমি সম্পর্কটাকে স্টেবল করতে চেয়েছিলাম। আমার এভাবে ভালো লাগছিল না। ওটা ওকে বললেও ভীষণ ক্ষেপে যেত। তখন আমি উঠে চলে যাই। যেতে যেতে মনে হচ্ছিল যে বরুণকে আর রাজি করানো যাবে না কখনো। আমারও এভাবে থাকতে আর ভালো লাগছিল না। তাই আমার এই ডিপ্রেশনের ওষুধগুলো ঘরে এসে একসঙ্গে। বরুণের স্ত্রীর সঙ্গে আপনার আলাপ আছে? দুদিকে মাথা নাড়ালো বিপাশা। আমি এখানে আর থাকতে চাই না। প্লিজ প্লিজ আমার কথা আমার স্বামীকে জানাবেন না। ও এসব একদম সহ্য করতে পারবে না। প্লিজ প্লিজ মিসেস মুখার্জি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি অসুস্থ, আপনাকে একা কিছুতেই ছাড়া হবে না, ইম্পসিবল। আর একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং আপনি নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেছেন, তাই জন্য এই হসপিটালে ভর্তি আছেন। আপনার ফ্যামিলির কারোর কোনো ফোন নাম্বার দিন আমার কাছে, আমি যোগাযোগ করে নিচ্ছি। বরুণ ত্যাগীর পোস্টমর্টেম রিপোর্ট চলে এসেছে। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ হার্ট অ্যাটাক। তড়িতাহত হলে পোস্টমর্টেম রিপোর্টে তাই আসবে। অতিরিক্ত তড়িৎ নার্ভের মধ্যে দিয়ে গিয়ে হার্ট অ্যাটাক হয় মানুষটির। কিছু কিছু জায়গায় কালশিটে পড়েছিল এই কারণেই। বজ্রপাতে 1 সেকেন্ডের মধ্যে 10 মিলিয়ন ভোল্ট কারেন্ট যায়, আর লাইটনিংয়ে সূর্যের থেকে 5 গুণ বেশি তাপমাত্রা থাকে। বাঁচার সম্ভাবনা একেবারেই থাকে না। খাবারের মধ্যে কিছু মেশানোর জন্য কোনো বিষক্রিয়া হয়েছে কিনা তার জন্য বরুণের পাকস্থলী ফরেন্সিকে পাঠানো হয়েছে। অত্যন্ত বাজে রকমের একটা দুর্ঘটনা ঘটল নির্বুদ্ধিতার কারণে, বা বরুণের এক গুঁয়েমের জন্য। কলকাতা থেকে বরুণের দেহ নিতে এসেছে ওর স্ত্রী এবং এক আত্মীয়। স্ত্রীকে দেখে খারাপই লাগছে। মারোয়ারি বড়লোক বাড়ির বউ, চেহারা ছবি বেশ ভালো। বরুণের মৃতদেহের সামনে এক দৃষ্টে চেয়ে বসে রয়েছে। এখনো বিপাশা মুখার্জির ব্যাপারে জানে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। অবশ্য এসব খবর চাপা থাকে না বেশিরভাগ সময়।
স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। পাশে দাঁড়ানো লোকটি বরুণের কেমন ভাই হয়। বরুণের স্ত্রীকে ধীরে ধীরে বলল, ভাবি, ফর্মালিটি শেষ করে আমাদের দ্রুত ফিরতে হবে। আপনি শান্ত হন। ভাইকো হামারে সাথ লে জানা হ্যাঁ না। বরুণের স্ত্রী দেবরের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। ভদ্রমহিলা চুপচাপই বসে রয়েছে আসার পর থেকে। বয়স মোটামুটি 35 কি 36 হবে। শান্তশিষ্ট চেহারা, রোগা পাতলা গরম। মারোয়ারি স্ত্রীরা যেভাবে শাড়ি পরে সেভাবেই একটা গোলাপি রঙের হালকা ফুল পেড়ে শাড়ি পরে এসেছে। চেহারার মধ্যে একটা তীক্ষ্ণ ভাব রয়েছে। পিঠ অবধি মেহেন্দি রঙা চুল একটা বিনুনি করা, নিচে গোলাপি রঙের বাহারি গার্ডার দিয়ে বাঁধা এবং যথেষ্ট পরিপাটিভাবেই আঁচড়ানো। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে কলকাতা থেকে গোয়া আসবার যতটুকু সময় পেয়েছেন তার মধ্যে নিজেকে বেশ সুন্দরভাবেই গুছিয়েছেন। আলু থালু ভাব একদমই নেই। ভেরি স্মার্ট লুক। ভদ্রমহিলার চোখ দুটি বেশ উজ্জ্বল, চোখের মণি দুটো শ্যাওলা সবুজ। বডি হস্তান্তরের সমস্ত নিয়মকানুন পূরণ করছে বরুণের খুড়তুতো ভাই সাহেল। খুব প্রয়োজন ছাড়া সে ভাবিকে এর মধ্যে ছড়াচ্ছে না। এমনিতেই ভাবি খুব নরম প্রকৃতির। বরুণ ভাইয়াই বাজে ব্যবহার করত সেটা সাহিল জানে। বরুণ ভাইয়া সন্ধ্যা ভাবির বিয়ের পর থেকে যতবার দেখা হয়েছে তাতেই ব্যাপারটা বুঝেছে। ওর পাপা মাম্মিও জানে বিষয়টা। ওদের সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না কলকাতার মধ্যে থেকেও। আঙ্কেল আন্টি মারা যাবার পর আগে যতটুকু যোগাযোগ ছিল তাও কমে গেল। আসলে এখন আত্মীয়ের বাড়িতে যাতায়াত কম হয়ে গেছে সকলেরই। সবাই যে যার নিজের লাইফ নিয়ে ব্যস্ত। সাহিলও ওর ইলেকট্রনিক্সের বিজনেস সামলাতে গিয়ে বাকি দিকে খেয়াল করতে পারেনি। কিন্তু ভাবির ভালো ব্যবহারের জন্য এক ফোনেই সাহিল ওর সঙ্গে আসতে রাজি হয়ে গেছে। বিপদের সময় যদি পাশে না দাঁড়ায় তাহলে আর কখন দাঁড়াবে? ভাবির মনের ভেতরে কি চলছে সেটা বেশ ভালো রকম বুঝতে পারছে ও। তলে তলে বরুণ ভাইয়া যে অন্য মহিলার সঙ্গে জড়িয়ে পড়েছিল তা ওরা কেউ জানতে পারেনি। অবশ্য ওদের জানার কথাও ছিল না। সেভাবে খোঁজ খবরই রাখত না আসলে। জানানো হলো বিপাশা মুখার্জির স্বামীকে। আত্মহত্যা করার অ্যাটেম্পট নেওয়ার কথা বলা হয়নি তাকে। বলা হয়েছে গোয়াতে এসে অসুস্থ হয়ে পড়েছে। যথারীতি স্বামী কিছুই জানতেন না। তিনি বেশ অবাক হয়েছেন শুনে। বললেন রাতের মধ্যে টিকিট না পেলে আগামীকাল সকালে উপস্থিত হবেন। স্ত্রীকে যেন সাবধানে রাখা হয়। সারাদিন আজকে খুব দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে গেল রেশমির। ছুটির কোনো কিছুই বুঝতে পারেনি। মনে হচ্ছিল কোনো কেসের জন্যই যেন গোয়া এসেছে। আজ কোথাও সাইট সিইংই করা হলো না। তবে একবার সমুদ্রের কাছে ঘুরে এসেছে ও এক ফাঁকে। আগামীকাল থেকে কয়েকটা জায়গায় বেড়াতে যাবে এমনটাই কথা হয়ে আছে ট্যুর প্ল্যানে। ওরা বলছিল কাল দূরে একটা বিচে যাওয়ার শিডিউল করা আছে, আর তারপর দিন কোনো ক্রুজ পার্টিতে নিয়ে যাবে, যেটা আসার সময় অ্যান্টনিজি বলছিলেন। মান্ডবী নদীতে ক্রুজে করে ঘুরতে নিয়ে যাওয়া হয়। সেই সময়টা বিকেল থেকে সন্ধে জাহাজের ডেকেই কাটে। স্থানীয় ছেলেমেয়েরা নাচ গান করে, বেশ নাকি ভালো লাগে দেখতে। একটা কফি নিয়ে হোটেলের লনেই পায়চারি করছে রেশমি। সংকল্পকে একটা ফোন করে। খারাপই লাগছে। গোয়া যাওয়ার কথা বলে এসেছিল, কিন্তু তারপরে আজ একবারও পৌঁছে ফোন টোন তো করাই হয়নি, সুযোগই হয়নি আসলে। কি ভাবলো কে জানে। বেশ কবার রিং হয়ে কেটে গেল। সংকল্প ফোনটা রিসিভ করলো না। কি জানি ব্যস্ত আছে হয়তো। ওকে পায়চারি করতে দেখে ম্যানেজার হাসি মুখে এগিয়ে এলো। এভরিথিং ফাইন ম্যাডাম, কেমন লাগছে? সকালে তো খুব দৌড়াদৌড়ির মধ্যে চলে গেল আপনার। অ্যাকচুয়ালি আমাদেরও খারাপ লাগছে, এরকম একটা ইনসিডেন্ট হলো আর আপনি এসেই জড়িয়ে পড়লেন। ঠিক আছে ঠিক আছে, ইটস ফাইন। আমাদের এগুলোর অভ্যেস আছে। ইউ ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। কোনো প্রয়োজন হলে কিন্তু প্লিজ প্লিজ বলবেন ম্যাডাম। আপনার জন্য করতে পারলে আমাদেরই ভালো লাগবে। আফটার অল ইউ আর আওয়ার স্পেশাল গেস্ট। থ্যাংক ইউ। আমি একটু বরং ওদিকটা ঘুরে আসি। কফি কাপ হাতে এগিয়ে গেল ও। বেশি গদগদ পানা হয়ে গেলে একদম ভালো লাগে না ওর। এখন আকাশটা বেশ পরিষ্কার, দু একটা তারাও দেখা যাচ্ছে। রেস্টুরেন্টে হালকা মিউজিক হচ্ছে। পর্যটকরা যে যার নিজেদের মতো বসে বসে গল্প করছে।
সন্ধ্যাবেলায়ও যে পর্যটকরা সমুদ্রের ধারে গিয়েছিল তারা এসে সামনে ট্যাপে পা ধুচ্ছে। কিছু ছেলে মেয়ে ব্যাডমিন্টন খেলছে লনে, আর বাচ্চাগুলো বলের পিছনে ছুটছে। সকালবেলার হঠাৎ দুর্ঘটনা রিসর্টটিকে স্তব্ধ করে দিয়েছিল কিছু সময়ের জন্য। আবার চালু হয়ে গেছে পুরো দমে। আসলে কোনো মৃত্যুই কাউকে সম্পূর্ণরূপে থামিয়ে দিতে পারে না। জীবন তার নিজের গতিতে ঠিক চলবে। সাময়িক একটা শোক সকলেরই হয়, কিন্তু জীবনের কাজটাই হলো তাকে আবার নতুন চলার পথে উদ্বুদ্ধ করা। হয়তো মৃত ব্যক্তিটির স্ত্রী ভীষণ দুঃখে কাতর হয়েছিল স্বামীর মৃত্যু সংবাদ শোনার পর, কিন্তু পরক্ষণেই যখন জানতে পারে যে সে অন্য মহিলার সঙ্গে সময় কাটাতে গোয়াতে এসেছিল, তখন তার দুঃখ কি কিছুটা কমবে? না, নাকি একই থাকবে, নাকি আরও বেড়ে যাবে? নিজেকে প্রশ্ন করে রেশমি। অথবা বিপাশা মুখার্জি যে নিজেকে শেষ করার জন্য ঘুমের ওষুধ খেয়েছিল, আবার বেঁচে ফেরার পর তার নতুন জীবন ঠিক কেমন হবে? তাঁর এবং তাঁর স্বামীর সংসার কি আগের মতোই থাকবে, না তাঁরা ডিভোর্সের পথে হাঁটবে? বাচ্চাটার কি হবে? আসল ভুক্তভোগী তো সন্তানরাই হয়। সে তো বাবা মা দুজনকেই চাইবে। তোর না পুলিশ অফিসার না হয়ে সাইকোলজিস্ট হওয়া উচিত ছিল। বড় বেশি হিউম্যান সাইকোলজি নিয়ে তোর চিন্তা। রেশমির বন্ধু স্কুল শিক্ষিকা শুভশ্রী মাঝে মধ্যে ওকে ওই কথাগুলো বলে। আসলে সম্পর্কগুলো নিয়ে রেশমি বড় বেশি পজেসিভ। সম্পর্ক থাকলে সম্পর্কগুলোর যত্ন করতে হবেই। গাছকে যেরকম যত্ন করলে গাছ বড় হয়ে ফুল ফল দেয়, তেমনি সম্পর্ককে যত্ন না করলে সম্পর্কগুলো ধীরে ধীরে শুকিয়ে যায়। ও নিজেই জানে যে কাজের চাপে বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখতে পারে না। মা ঠিকই বলে ওকে, ও সবটাই বোঝে, অনুভব করে। তাই বাড়ির কোনো অনুষ্ঠান হলে চেষ্টা অবশ্যই করে অ্যাটেন্ড করতে। লনের মধ্যে দিয়ে একা একা হাঁটতে হাঁটতে সুইমিং পুলটার কাছে চলে আসে। এখানে এখন একটাও লোক নেই। সবাই রেস্টুরেন্ট আর সমুদ্রের দিকে চলে গেছে। আলোয় আলোকিত সুইমিং পুলটার চারিধার, পুরো রিসর্টটাই অবশ্য থমথমে সুইমিং পুলটার নীল জল। দিনের বেলা এখানে একটি ভয়ানক অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। একবার পুলটির চারধারে হেঁটে নিল রেশমি, এমনি কোনো কারণ নেই। দূর থেকে হালকা শব্দ ভেসে আসছে। এ পাশটাতে একদমই চুপচাপ, নিরিবিলি। পুলটাকে বাঁ সাইডে রেখে ধীরে ধীরে হাঁটছে ও। দূরে দেখা যাচ্ছে কটেজটা, যেটা এখন বন্ধ। তারপর আরও একটা কটেজের পিছন দিক। খানিকটা প্রাইভেসি রাখতেই এমনভাবে তৈরি করা হয়েছে। ও একটু এগিয়ে আবার পিছন ঘুরল। সুইমিং পুলের ধার দিয়ে চলে এলো ফিরে। মোবাইলটা বেজে উঠল। বোধহয় সংকল্প রিং ব্যাক করল, কিন্তু না, ইন্সপেক্টর গোঞ্জাভেস। আবার কি হলো রে বাবা? শেষ হলো আজকের গল্প বজ্র কুহক প্রথম পর্ব। আগামীকাল আসবে অন্তিম পর্ব। আজকে ন্যারেশনে ছিলেন শুভঙ্কর, আনোয়ার এবং গঞ্জালেসের চরিত্রে সায়নদেব, রেশমির চরিত্রে দিতিপ্রিয়া, সংকল্পের চরিত্রে সুমন, বরুণ, পার্থ, সন্ধ্যা, বর্ণেশা, এসিপির চরিত্রে সৌরভ সাহা, মায়ের চরিত্রে দেবস্মিতা, মালতী, বর্ষা, বিপাশা এবং শুভশ্রী, বর্ণালী, অ্যান্টনি এবং সঙ্গবাদ পাঠক হ্যাপি, রকি এবং সত্যর চরিত্রে দীপম, সৌমেন এবং জনি, স্নেহাদ্রি, সাগ্নিক সৌমিক দাস, সাহিল এবং ইন্সপেক্টরের চরিত্রে অতনু, জোসেফের চরিত্রে শুভম। ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বাই বিপুল। স্ক্রিপ্ট বর্ষা। পোস্টার ডিজাইন রৌনক মণ্ডল। গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। শুভরাত্রি।